ওয়ালাইকুম সকলকে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের জিওগ্রাফি ফার্স্ট পেপার ক্লাসে। তোমাদের সাথে আছে আমি আল রাব্বি সিরিজ। তো আই হোপ তোমরা বেশ ভালো আছো। আমরা গত 2 দিনে 3টা ক্লাস করেছি এবং জিওগ্রাফি ফার্স্ট পেপারের অনেকগুলা চ্যাপ্টার কিন্তু কভার করেছি। তো আজকে আমাদের শেষ ক্লাস জিওগ্রাফি ফার্স্ট পেপার কনসেপ্ট ক্যাপচারের এবং অষ্টম অধ্যায়ের সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই ক্লাসটি। তো তোমরা যে যেখান থেকে জয়েন করছো একটু জানিয়ে দিও, এবং তার আগে জানিয়ে দিও যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। এগুলো জানালেই মোটামুটি হয়ে যাবে। সিদরাতুল আয়াত সাইমুম প্রতিদিনের মতো সবার আগে জয়েন করেছে। ভেরি গুড। আরো বাকিরা যারা জয়েন করছো একটু জানিয়ে দিও আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। বন্ধুদের একটু মেনশন করে দিও যে বন্ধুরা কে কোথা থেকে জয়েন করছে, সেটিও যাতে আমাদের জানিয়ে দেয়। এবং বন্ধুদের মেনশন করে বলে দিও আজকের ক্লাসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কেননা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল সমুদ্র স্রোতের অধ্যায়টি যাতে আমি একটু পড়াই। নয়ন জয়েন করেছে প্রতিদিনকার মতো। সাদিয়া জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। আয়াত সব বলছে সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে, সাইমুমও বলছে সবকিছু ঠিক আছে। তোমাদের নাম একদম আমার মুখস্থ হয়ে গেছে প্রায়। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো একটু বলে রাখি। আজকে আমরা সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, এইখানে আমরা আটলান্টিক মহাসাগরীয় স্রোত, ভারত মহাসাগরীয় স্রোত, যেহেতু দুটি স্রোত রয়েছে এবং এই দুটি স্রোতই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই দুটি স্রোত নিয়ে কিন্তু আমরা কথা বলবো। রিফাত জয়েন করেছে আমাদের সাথে। সাইমুম বলছে রাজশাহী বোর্ড থেকে। স্বপ্ন জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম স্বপ্ন। বাকি বন্ধুদের একটু মেনশন করে দাও, অ্যাজ দিস ইজ আওয়ার লাস্ট ক্লাস। এই জিওগ্রাফি কনসেপ্ট ক্যাপচার যে মিশনটা আমরা করেছিলাম সেটা লাস্ট ক্লাস। তো আমাকে একটু জানিয়ে দাও তো, আমি যদি তোমাদের আগামী 7 দিন, আজকে ধরো 14 তারিখ, তো আগামী 7 দিন প্রতিদিন রাত 10টায় একটা করে এমসিকিউ পরীক্ষা নিয়ে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব গ্রুপে, তোমরা একটা করে এমসিকিউ এক্সাম দিবে। এবং আমি, এবং এক্সামের নামটা খুব সুন্দর করে লিখতে হবে। আমি আবার তোমাদের রেজাল্টটাও পাবলিশ করব। তো তোমরা কি এরকম একটা এক্সাম দিবে কিনা? অর্ঘ্য আলহামদুলিল্লাহ ভালো আছি। হৃদি জয়েন করেছে, আহ ইরা জয়েন করেছে, ইরা। নুজাইফা জান্নাত জয়েন করেছে, মুশফিকা জয়েন করেছে। এই ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যাবে না, এই গ্রুপেই শুধু পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করতে পারি। ওকে, প্রিয়াঙ্কা রয় আদাব। তো যেটা বলছিলাম, আমি যদি প্রতিদিন রাত 10টায় তোমাদের এমসিকিউ ক্লাস নেই তাহলে, সরি ক্লাস নেই, এমসিকিউ একটা করে এক্সাম নেই, তোমরা কি দিতে আগ্রহী থাকবে কিনা? এবং এটা গুগল ফর্মে দিব, তোমরা জাস্ট অপশন সিলেক্ট করে এরকম করে একটা এক্সাম নিবে। মুশফিকা বলছিল ওয়েট করছিলাম আজকের ক্লাসের জন্য। সঞ্জিদা ওকে, ভালো হয় বলেছে, তাহলে তো ক্লাস নেওয়াই যায়। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটিতে প্রবেশ করি। অবশ্যই খাতায় যখন আমরা আমাদের ক্লাসের নোটটি তুলবো, অবশ্যই আমরা কিছু থামস রুল রাখবো। থামস রুল রাখবো, কেননা থামস রুল আমরা জানি আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। আহ একটু দাঁড়াও। যে এরকম করে কিনার থেকে এরকম থামস রুল গুলো লিখবো, থাম্বস রুল গুলো অনুযায়ী আমরা আমাদের পড়াশোনা আগাবো। ওকে, তো চলো এইচএসসি ভূগোল প্রথম পত্রের আমরা আমাদের আজকের ক্লাস সমুদ্র স্রোত, ওশেন কারেন্ট এবং হাই লো টাইড, সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা, এইটা শুরু করি। জি অবশ্যই ভালো হয়। ওকে মুশফিকা, ওকে রিদিতা, ওকে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো কি, আমি বললাম যে প্রথমে আমরা থাম্বস রুল গুলোর জন্য একটু জায়গা রাখবো, যাতে থাম্বস রুল গুলো আমরা দেখতে পারি এবং তারপর আমাদের ওই থাম্বস রুল অনুযায়ী আমাদের ক্লাস আমরা শুরু করতে পারি। প্রথমেই যে ওশেনটি নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হচ্ছে আটলান্টিক মহাসাগরীয় স্রোত। আটলান্টিক মহাসাগরীয় স্রোত। তো আটলান্টিক মহাসাগরীয় স্রোত, তোমরা স্ক্রিনে যে ম্যাপটি দেখতে পাচ্ছ এটা আটলান্টিক মহাসাগরীয় স্রোতের মধ্যে পড়বে।
এবং তোমাদের একটা জিনিস একটু বলে রাখি, এই অধ্যায়ের জন্য, এই অধ্যায় যদি ভালো মার্ক পেতে চাও, ভালো হয়ে গেল, Wait, হুম, ভালো মার্ক পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের মানচিত্র, অন্তত এই আটলান্টিক মহাসাগর, ভারতীয় মহাসাগরের আশেপাশের মানচিত্রগুলো আঁকা খুব ভালো মতো শিখতে হবে। ওকে, এটা একটু মনে রাখবে তোমরা, কেমন? তো আসো আমরা তাহলে আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে জানি। মোটা দাগে আমরা যদি দেখি, আটলান্টিক মহাসাগরীয় স্রোতকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধরো এটা 0 ডিগ্রি, ধরো এটা 0 ডিগ্রি, 0 ডিগ্রির উপরের অংশটা, 0 ডিগ্রির উপরের অংশটা অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ারের যে অংশটা আছে এইটা, আর হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারের যে অংশটা আছে এইটা। তো এইরকম নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার এই ভাগে যদি, হ্যাঁ এগুলো আঁকতে হবে, এটা আঁকতে হবে, মানে অন্তত এই পাশগুলো আমি দেখাই দিব না কিভাবে আঁকা যায়, তবে আঁকতে হবে। তো নিরক্ষরেখার উপর ভিত্তি করে আটলান্টিক মহাসাগরীয় স্রোতকে আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত এবং উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত, এই দুইটা স্রোতে ভাগ করতে পারি। নর্দার্ন হেমিস্ফিয়ারে দক্ষিণ পড়ছে উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে পড়ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত। তো পরের আমরা যাই, দেখো আটলান্টিক মহাসাগরীয় স্রোত গুলোকে আমরা বিভিন্ন ধরনের আটলান্টিক মহাসাগরীয় স্রোত হিসেবে ভাগ করতে পারি। তো এখানে থামস রুল লিখে নাও, থামস রুল লিখে নাও যে পোলের কাছাকাছি অঞ্চল, পোল মানে মেরু অঞ্চলের কাছাকাছি অঞ্চলে আমরা সাধারণত কোল্ড কারেন্ট দেখতে পারবো, কোল্ড কারেন্ট দেখতে পারবে। সাউদার্ন হেমিস্ফিয়ারে বা দক্ষিণ দিকে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণন দেখতে পারবো স্রোতের। আর নর্দার্ন হেমিস্ফিয়ারে আমরা ঘড়ির কাঁটার দিকের স্রোত দেখতে পারবো। তাহলে থামস রুল লিখে নিছো, সাউদার্ন হেমিস্ফিয়ারে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে আর নর্দার্ন হেমিস্ফিয়ারে ঘড়ির কাঁটার দিকে দেখতে পারবো। পোলের কাছাকাছি কোল্ড কারেন্ট থাকবে, আর 0 ডিগ্রি ইকুয়েটোরিয়ালের কাছাকাছি আমরা দেখতে পারবো যে ওয়ার্ম কারেন্ট থাকবে। ওকে, এই চারটা রুল একটু লিখে নাও। মেরু অঞ্চল, মেরু অঞ্চল, উত্তর মেরু, দক্ষিণ মেরু, 90 ডিগ্রি যে অঞ্চলগুলা সেগুলা মেরু অঞ্চল। ওকে, সাউদার্ন হেমিস্ফিয়ার এবং ঘড়ির কাঁটার বিপরীতে যে ব্যাপারগুলো দেখো, ঘড়ির কাঁটার বিপরীতে কি, ধরো এইটা একটা ঘড়ি, আমরা ধরো এটা 1টা বাজে, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা এরকম। তো একটা ঘড়ি কোন দিকে যায়, প্রথমে 1টা বাজে, তারপর 2টা বাজে, তারপর 3টা, তারপর 4টা বাজে, তারপর 5টা বাজে, তারপর 6টা বাজে, 7টা। দেখো ডিরেকশনটা দেখো এই দিকে। তো কোনো কিছু যদি আমরা দেখি এর উল্টা দিকে, ধরো ডিরেকশন যদি এই দিকে হয়, সেইটাকে আমরা বলবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, আরেকবার আমি বলতেছি থাম্বস রুল গুলা, যে পৃথিবীতে পোলের কাছাকাছি কিংবা 90 ডিগ্রির কাছাকাছি যে অঞ্চলগুলো থাকবে, সেই অঞ্চলগুলোতে আমরা কোল্ড কারেন্ট বা আহ শীতল স্রোত দেখতে পারবো। 0 ডিগ্রি বা নিরক্ষরেখার কাছাকাছি যে কারেন্ট গুলা থাকবে, সেগুলো আমরা ওয়ার্ম কারেন্ট বা উষ্ণ স্রোত দেখতে পারবো। আরেকটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারে, অর্থাৎ এই যে আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত নিয়ে কথা বলছি, এই অঞ্চলটাতে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে স্রোত গুলো দেখতে পারবো। অর্থাৎ ঘড়ির কাঁটা যেমন ধরো 1টা, 2টা, 3টা এরকম চলে, কিন্তু দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আমরা দেখতে পারবো 4টা, 3টা, 2টা এরকম উল্টা দিকে চলতে দেখতে পারবো। আর
উত্তর আটলান্টিক মহাসাগর মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে আমরা ঘড়ির কাঁটার দিকে দেখতে পারবো। সি, ডাব্লিউ সি হচ্ছে ওয়ার্ম কারেন্ট, ডাব্লিউ সি হচ্ছে ওয়ার্ম কারেন্ট ইরা। এখানে তো আমি গ্রিনিচ সময়টা বুঝাচ্ছি না, তাই এটা আমি এখন অ্যান্সার করব না, কেমন, যেটা বুঝাচ্ছি এখান থেকে প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, থামস রুল গুলো ক্লিয়ার? থামস রুল গুলো ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। থামস রুল গুলো ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এই থামস রুল গুলো ক্লিয়ার কিনা? হ্যাঁ, উত্তরে আমরা ঘড়ির কাঁটার দিকে, আর দক্ষিণে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্রোত গুলো দেখতে পারবো। থামস রুল গুলো দেখছো কিনা, লিখছো কিনা বলো, তাহলেও হবে, পড়ানোর সময় আমরা বুঝতে পারবো। ওকে, তো দেখো প্রথমে আমরা যেটা নিয়ে আলাপ করব, পশ্চিম পশ্চিম অ্যান্টার্কটিক স্রোত। হ্যাঁ, পশ্চিম অ্যান্টার্কটিক স্রোত, এটা নিয়ে আমরা করব। পশ্চিমা বায়ু, কালকে আমরা পশ্চিমা বায়ু সম্পর্কে পড়ছি। পশ্চিমা বায়ুর প্রভাবে আন্টার্কটিক অ্যান্টার্কটিক মহাদেশের উত্তর পাশ দিয়ে যে শীতল স্রোত বয়ে যায় পশ্চিম থেকে পূর্ব দিকে, সেটাকে পশ্চিমা স্রোত বা অ্যান্টার্কটিক স্রোত বলে। এখন তোমরা একটু এদিকে তাকাও, অ্যান্টার্কটিকটা কই? এই অঞ্চলটা, তাই না? অ্যান্টার্কটিক অঞ্চলটা, এই অঞ্চলটা। অ্যান্টার্কটিক অঞ্চল কি পোলের কাছাকাছি? ইয়েস, এটা দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চল, তাই না? তাইলে আমরা এখানে কি কারেন্ট দেখতে পারবো? এখানে আমরা কোল্ড কারেন্ট কিংবা শীতল স্রোত দেখতে পারবো। হ্যাঁ, চিত্র না চাইলেও বাবা, আমি তো এটা প্রথম থেকে বলতেছি, চিত্র না চাইলেও তোমরা চিত্র এঁকে দিয়ে আসবা, চিত্র না চাইলেও চিত্র এঁকে দিয়ে আসবা। আবারও বলতেছি, চিত্র না চাইলেও চিত্র এঁকে দিয়ে আসবা। ওকে, তো এইটা আমরা কি দেখতেছি, পশ্চিম থেকে পূর্ব দিকে এই স্রোতটা যাচ্ছে পশ্চিমা স্রোতের প্রভাবে। তো আমরা কি করতে পারি, এই যে ধরো অ্যান্টার্কটিক মহাদেশটা যদি আঁকি, এইখান থেকে আমরা একটা কারেন্ট দেখব, যে কারেন্টটা পশ্চিম থেকে এরকম পূর্ব দিকে যাচ্ছে। কারেন্টের দিকও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। তুমি যদি এখানে এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করো, এই তীর চিহ্নগুলো, তাহলে দেখবা এই দক্ষিণ অ্যান্টার্কটিক মহাসাগরে স্রোতগুলা কিন্তু দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। ঘড়ির কাঁটা কিন্তু 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এরকম ঘড়ির কাঁটা হওয়ার কথা ছিল 12টা, তারপরে 1টা, 2টা, এই দিকে। কিন্তু সবগুলা স্রোতের তীর চিহ্নগুলা দেখো, সবগুলা স্রোতের তীর চিহ্নগুলা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। আমরা কিন্তু তাহলে প্রমাণ পাইলাম যে সাউদার্ন হেমিস্ফিয়ারে ঘড়ির কাঁটার বিপরীতে সবগুলা স্রোত চলবে। তাহলে দক্ষিণ আন্টার্কটিক মহাসাগরের স্রোতগুলো এভাবে আঁকবা। এখন একটা জিনিস আমি একটু জানায় রাখি, যে তোমরা ধরো এই দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোতটা যদি আঁকতে চাও, হ্যাঁ অর্ঘ্য, সেটাই তো আমি বললাম, কোশ্চিং এ চিত্র দেওয়া থাকলেও চিত্র আঁকবা। দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোতের ম্যাপটা এরকম করে দিবা। ধরো এটা, এটা হচ্ছে সাউথ আমেরিকা, তারপরে ধরো এটা হচ্ছে আমাদের আফ্রিকা। এইটুকু আঁকা অন্তত শিখতে হবে। আর এটা অ্যান্টার্কটিকা। হ্যাঁ, অ্যান্টার্কটিকা। আর এটা হচ্ছে 0 ডিগ্রি লাইনটা, এটা 0 ডিগ্রি লাইনটা। ওকে, এরপর আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোতের আরেকটা পার্ট সম্পর্কে জানবো, বেঙ্গুয়ালা স্রোত। এই যে এই পার্টটাতে দেখতে পাচ্ছ, এই যে সাউথ আটলান্টিক যে কারেন্টটা আছে, অ্যান্টার্কটিকের উত্তর পাশ দিয়ে গেছে, এই কারেন্টটা আস্তে আস্তে সামনে যেতে যেতে, যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, এইটা ঘড়ির কাঁটার বিপরীতে গিয়ে আফ্রিকার পশ্চিম আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে বয়ে গেছে, এবং এটা কিন্তু একটা শীতল স্রোত। তো এই স্রোতটার নাম হচ্ছে বেঙ্গুয়ালা স্রোত। তো আফ্রিকার দেখো, বেঙ্গুয়ালা স্রোত সম্পর্কে আমরা কিন্তু কতগুলো বৈশিষ্ট্য পড়ে ফেললাম, যে এক, এটা একটা শীতল স্রোত। দুই, এটা আটলান্টিক, সরি, এটা আফ্রিকার পশ্চিম পাশ দিয়ে গেছে। 3 নাম্বারটা আমরা দেখতেছি যে এটা, আহ এটা কিভাবে বলতে পারি,
যে দক্ষিণ যে অ্যান্টার্কটিক স্রোত আছে, দক্ষিণ অ্যান্টার্কটিক স্রোতটা পশ্চিমের দিকে অগ্রসর হয়ে, পশ্চিমের দিকে অগ্রসর হয়ে উত্তর দিকে মোড় নিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে যাত্রা শুরু করে আফ্রিকার পশ্চিম পাশ দিয়ে গিয়েছে। তাহলে আমরা কিন্তু এভাবে বেঙ্গুয়ালা স্রোতটা এইভাবে লিখতে পারি। তাহলে বেঙ্গুয়ালা স্রোত কি? এটা একটা শীতল স্রোত। তো আমরা এটা কি করতে পারি, ধরো এই যে এরকম করে, ধরো আফ্রিকা আঁকতে পারি, এটা অ্যান্টার্কটিক আঁকতে পারি। তো এরপর আমরা দেখাইতে পারি কি, যে দেখো প্রতিটা আমি একে একে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যান্টার্কটিক যে স্রোতটা সেটা, অ্যান্টার্কটিক যে স্রোতটা সেটা, এটা কি করলো, আফ্রিকার এরকম পশ্চিম উপকূলে যাত্রা শুরু করলো। এটার নাম কি? বেঙ্গুয়ালা স্রোত, বেঙ্গুয়ালা। এবং অবশ্যই তোমরা দিকগুলা চিহ্নিত করতে ভুলবে না, অবশ্যই তোমরা দিকগুলা চিহ্নিত করতে ভুলবে না। তাহলে বেঙ্গুয়ালা স্রোত এই অ্যান্টার্কটিক থেকে কিভাবে বেঙ্গুয়ালা স্রোতে গেল, এইটা আমরা বুঝতে পারলাম। এরপর একটা গুরুত্বপূর্ণ স্রোত আছে, এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই যে এই জায়গাটাতে দেখো, আমরা যদি এই জায়গাটা একটু দেখি, যে এই যে বেঙ্গুয়ালা কারেন্টটা সামনের দিকে আগায় যাচ্ছে, এই জায়গাটা কি? 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে কি হয়, সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তার মানে এই জায়গাটা কি? খুবই গরম, এই জায়গাটা খুবই গরম, এবং এখানকার পানিও গরম থাকবে। যার জন্য বেঙ্গুয়ালা স্রোতটা 0 ডিগ্রির কাছাকাছি এসে, এই যে এটাই বলছে, নিরক্ষ রেখার নিকটবর্তী হয়ে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু আছে। দক্ষিণ পূর্ব অয়ন বায়ু কেমন? এটা এই যে এ পাশ দিয়ে আসে, এটা সাউথ, এটা ইস্ট, দক্ষিণ পূর্ব অয়ন বায়ুটা এ পাশ দিয়ে আসে। আমরা পড়ছি না, 0 ডিগ্রিতে ট্রেড উইন একটা এরকম করে এরকম করে, আর একটা এরকম করে এরকম করে। দেখো ট্রেড উইন্ডের এখানকার ধরনটাও কিন্তু অনেকটা আমাদের স্রোতের সাথে মিলে যাচ্ছে, কেননা স্রোত এই ধরনের উইন্ড গুলাকে অনুসরণ করে। তো এই বেঙ্গুয়ালা কারেন্ট 0 ডিগ্রির কাছাকাছি এসে তো এক নিকটবর্তী হয়, আবার দক্ষিণ পূর্ব অয়ন বায়ুর প্রভাবে এখানে ঘড়ির কাঁটার বিপরীতে মতো যাত্রা শুরু করে একটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে নিরক্ষরেখার দক্ষিণ পাশ দিয়ে, এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা নিশ্চয়ই সাউদার্ন রিজিয়ন। তাহলে নিরক্ষরেখার দক্ষিণ পাশ দিয়ে, কিংবা তোমরা লিখতে পারো নিরক্ষরেখার দক্ষিণ দিকে, দক্ষিণ গোলার্ধে দিয়ে পশ্চিম দিকে, এই দেখো স্রোতটার দিকটা দেখো, পশ্চিম দিকে যাত্রা শুরু করছে, এটা পশ্চিম দিক। তাহলে এটা পশ্চিম দিকে যাত্রা শুরু করছে। তো ক্রান্তীয় অঞ্চল না, এই অঞ্চলটা সূর্যতাপ তো আমরা সবসময় বেশি দেখি, যার জন্য এটা একটা উষ্ণ স্রোত। ওকে, এরপর দেখি আমরা একটু আঁকি। আমি দেখো সবগুলো আঁকার সময় কিন্তু আমি ই করতেছি, আবার প্রতিটা জিনিস রিপিট করতেছি। তাহলে এখান দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? আফ্রিকা। তাহলে আমরা দেখি, এখান দিয়ে একটা অ্যান্টার্কটিক স্রোত, শীতল স্রোত যাত্রা শুরু করলো। সেই শীতল স্রোতটা এদিকে বেঙ্গুয়ালা স্রোত নামকরণ হলো, এবং পরবর্তীতে 0 ডিগ্রির কাছাকাছি চলে আসায় এটা একটা উষ্ণ স্রোতে পরিণত হলো। তো তোমরা বুঝতে পারছো, এই পর্যন্ত আমরা তিনটা স্রোত নিয়ে কথা বলছি, তিনটা স্রোত নিয়ে কথা বলছি, অ্যান্টার্কটিকা, বেঙ্গুয়ালা, আর ইকুয়েটোরিয়াল একটা স্রোত নিয়ে কথা বলছি। তোমরা কি বুঝতে পারছো এই তিনটা স্রোত, যে তিনটা স্রোত নিয়ে কথা বললাম, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তিনটা স্রোত? আমাকে একটু জানাবা, একটু কমেন্ট করে জানাও। এরপর আমরা ব্রাজিল স্রোত নিয়ে কথা বলবো, আমার প্রিয় দেশ ব্রাজিল নিয়ে কথা বলবো। বাকি সব দেশের সাপোর্টাররা ভুয়া, যাই হোক। চলো, দক্ষিণ নিরক্ষীয় বুঝতে পারছো তো এ পর্যন্ত যা বুঝাইছি। এখন আমরা ব্রাজিল স্রোতটা নিয়ে কথা বলি। এই যে সাউথ ইকুয়েটোরিয়াল যে কারেন্ট আছে, নিরক্ষরেখার দক্ষিণ পাশ দিয়ে যে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টটা গেছে, এটা সোজাই যাইতে চেষ্টা করতো, কিন্তু এদিকে বাধা হয়ে দাঁড়িয়েছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তো এই ব্রাজিলের বাধার কারণে এই স্রোতটা একদম নিচের দিকে
চলে যায়। এই স্লাইড গুলো দেওয়া যাবে না ভাইয়া, এই স্লাইড গুলো তোমরা ইয়েই দেখতে পারবা। ওই যে আমি যে প্লে লিস্টটা দিছি, তোমাদের একটা রুটিন করে দিছি, ইউটিউবে প্লে লিস্টে স্লাইড গুলা পাওয়া যাবে। তো এই যে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এখানে বাধা হয়ে দাঁড়াইলো, যার জন্য এটা সোজা না যেতে পারে, এটা দক্ষিণ দিকে মোড় নেয়। এই দক্ষিণ দিকে মোড় নিয়ে এটা ব্রাজিল কারেন্ট নামে যাত্রা শুরু করে, ব্রাজিল স্রোত। এবং এটা যেহেতু উষ্ণ স্রোত থেকে উৎপত্তি, এটা উষ্ণ স্রোত হিসেবে জায়গা শুরু করে। এখন দেখো, এই ব্রাজিল স্রোতটা আবার কিনারে আসতে আসতে কি হয়, আবার এদিকে সাউথ আটলান্টিক কারেন্টের সাথে মিশে গিয়ে আবার এটা সাউথ আটলান্টিক কারেন্টে ঢুকে পড়ে এবং কোল্ড কারেন্ট বা শীতল স্রোত হয়ে যায়। এইখানে আরেকটা জিনিস আছে, এই যে ফকল্যান্ড কারেন্ট, এটা একটা শীতল স্রোত। এইটাও ব্রাজিল স্রোতকে আবার শীতল স্রোতে পরিণত করতে সাহায্য করে। তাইলে তাইলে এই যে ফকল্যান্ড কারেন্টের কথা এখানে বলা হয়েছে, ফকল্যান্ড কারেন্ট এটা একটা শীতল স্রোত। তাহলে আমরা এবার পুরোটা একবার আঁকি, হ্যাঁ? পুরাটা তোমরা একটু খাতা কলম নাও, পুরাটা একবার আঁকো, পুরাটা একবার আঁকো। তাহলে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এদিকে ব্রাজিল, এদিকে আফ্রিকা, এদিকে অ্যান্টার্কটিকা, হ্যাঁ? এরপর একটু দেখো, তাইলে আমরা এখানে একটা আগে দাগ দিয়ে নিই, ফকল্যান্ড স্রোত, এফ দিলাম। এটা কি? ফকল্যান্ড স্রোত। এই দিক থেকে একটা স্রোত, যেহেতু মেরু অঞ্চলের কাছাকাছি, এটা একটা কোল্ড কারেন্ট। এই কোল্ড কারেন্টটার নাম কি? অ্যান্টার্কটিক, তাই না? অ্যান্টার্কটিক কারেন্ট। এই কোল্ড কারেন্টটা ঘড়ির কাঁটার বিপরীতে আফ্রিকার পশ্চিম পাশ দিয়ে যাত্রা শুরু করে। এই কারেন্টটার নাম কি? এই কারেন্টটার নাম হচ্ছে বেঙ্গুয়ালা কারেন্ট। 0 ডিগ্রির কাছাকাছি যেহেতু গরম, 0 ডিগ্রির কাছাকাছি এসে এই কোল্ড কারেন্টটা, 0 ডিগ্রির কাছাকাছি এসে এই কোল্ড কারেন্টটা নিরক্ষরেখা, এই যে 0 ডিগ্রি নিরক্ষরেখার দক্ষিণে যাত্রা শুরু করে বলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে যাত্রা শুরু করে। এটা সোজাই যাইতে ট্রাই করতেছিল, সোজাই যাইতে ট্রাই করতেছিল, কিন্তু এখানে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পরবর্তীতে এটা ব্রাজিল স্রোত নামে যাত্রা শুরু করে আবার, মনে করো উষ্ণ একটা স্রোত ব্রাজিল স্রোত নামে যাত্রা শুরু করে। তাহলে আমরা এখানে দক্ষিণ নিরক্ষীয় স্রোত পাইলাম, ব্রাজিল কারেন্ট পাইলাম, ফকল্যান্ড কারেন্ট পাইলাম, অ্যান্টার্কটিক কারেন্ট পাইলাম, বেঙ্গুয়ালা কারেন্ট পাইলাম। এবং সবগুলাই আমরা দেখলাম ঘড়ির কাঁটার বিপরীতে। এবার তোমরা কি বুঝছো? এবার কি এবার কি তোমরা বুঝছো? দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত একদম ক্লিয়ার, দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত একদম ক্লিয়ার। এরপর কি ভুলবা বলো? কত সুন্দর করে বুঝাইছি প্রতিটা স্রোত একে একে। আর কি ভুলবা বলো? পরীক্ষায় আসলে নিশ্চয়ই পারবা। এরপর আমরা উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতের আলোচনায় চলে যাব। তার আগে একটু কমেন্টে লিখো যে দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত তোমাদের কাছে ক্লিয়ার কিনা। একটু কমেন্টে লিখো দক্ষিণ আটলান্টিক ও মহাসাগরীয় স্রোত ক্লিয়ার কিনা। ওকে, একটু জানিও, একটু জানিও। উম, আয়াত বলছে ক্লিয়ার, শ্রেয়সী আসলো। ওকে, তারপর একদম ক্লিয়ার, আতিক বলছে ক্লিয়ার, সুমু বলছে ক্লিয়ার, ইরা বলছে শ্রেয়সীকে ছাড়া জিওগ্রাফি ক্লাস হতেই পারে না। সাইমন বলছে ভাইয়া ভুলবো না, মিহা বলছে ক্লিয়ার, মুশফিকা বলছে ক্লিয়ার। এবার আমরা উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতের দিকে আসব। তোমরা এখন একটু তীর চিহ্ন গুলার দিকে তাকাও তো, তীর চিহ্ন গুলার দিকে একটু তাকাও। তীর চিহ্ন গুলা কোন দিকে দেখো? সবগুলা কিন্তু ঘড়ির কাঁটার দিকে। এইটা যদি 12টা হয়, এটা যদি একটা হয়, দুইটা হয়, তিনটা হয়, চারটা হয়, পাঁচটা হয়, ছয়টা হয়, দেখো ঘড়ির কাঁটা যেদিকে চলে
এই স্রোতটাও কিন্তু সেদিকে চলতেছে। ঘড়ির কাঁটা আমরা দেখতে পাচ্ছি যেদিকে চলে, এই স্রোতটাও আমরা দেখতে পাচ্ছি সেদিকে চলতেছে। ঘড়ির কাঁটা যেদিকে চলে, আবারও বলছি, এই স্রোতটাও কিন্তু সেদিকে চলতেছে। ওকে, এখন তাহলে আমরা উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে একটু পড়ি। উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্রোতটা এবং পরীক্ষার আসার মতো স্রোতটা হচ্ছে উপসাগরীয় স্রোত বা গালফ স্ট্রিম বলা হয় এটাকে। তো এইটা হয় কি, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা থেকে যাত্রা শুরু করে, এই যে ঠিক এই অংশটা থেকে যাত্রা শুরু করে। কেন এটাকে উপসাগরীয় স্রোত বলা হয়, কেন বলা হয়, এটাও তোমরা পরীক্ষার খাতায় লিখে দিবে একটা। এইটা মেক্সিকান গালফ কিংবা মেক্সিকান উপসাগর থেকে যাত্রা শুরু করে। মেক্সিকান গালফ কিংবা মেক্সিকান উপসাগর থেকে যাত্রা শুরু করে, যার জন্য এটাকে উপসাগরীয় স্রোত হিসেবে আমরা চিহ্নিত করি। আশা করছি নামকরণের সার্থকতা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো 1513 সালে পঞ্চে ডে লিও তিনি এই স্রোতটার নামকরণ করেন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই উপসাগরীয় স্রোত। তো এই উপসাগরীয় স্রোতে আমরা দেখতে পারি 85 ডিগ্রি ফারেনহাইট পানির থাকে, আর গাঢ় নীল বর্ণের পানি হয়ে থাকে। তো এই যে মেক্সিকান গালফ থেকে যাত্রা শুরু করে এইটা একদম ইউরোপের দিকে এই স্রোতটা যেতে নেয়। আমরা যদি এখন একটু আঁকি, ধরো আমরা আমেরিকা আঁকলাম, এই যে এটা মেক্সিকান গালফ, তারপর ধরো এটা এই যে দক্ষিণ আমেরিকার ই মনে করো উত্তরাংশ, এদিকে আমরা ইউরোপ আঁকলাম, এদিকে আমরা আফ্রিকা আঁকলাম, এদিকে গ্রিনল্যান্ড আঁকলাম। হ্যাঁ, আমাকে একটু বলো তো, এই যে আমি একটু চিহ্নিত করি, এই যে আমি যে জায়গাটাতে দাগ দিচ্ছি, এই জায়গাটার যে সাগরটা আছে, এই জায়গার এই সাগরটার নাম কি? এই জায়গার এই সাগরটার নাম কি? একটু আমাকে কমেন্টে জানাও তো, এই জায়গার সাগরটার নাম কি, একটু কমেন্টে আমাকে জানাও। এই জায়গার এই সাগরটার নাম কি, একটু আমাকে কমেন্টে জানাও। এই সাগরটার নাম কি? কালকেই আমরা পড়ছি এই সাগরটা নিয়ে, কালকেই আমরা পড়ছি। ভূমধ্য সাগর, ভেরি গুড। কিন্তু স্বপ্ন ভূ বানান দীর্ঘৌকার সব সময়, কেমন? ভূ বানান দীর্ঘৌকার। তো আমরা এখানে দেখতে পারি যে এই অঞ্চলটা বলে হচ্ছে হাডসন বে। হাডসন বে, এটা নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা, এটা গ্রিনল্যান্ড, এটা আফ্রিকা, এইটা ইউরোপ, আর এদিকে হচ্ছে আর্কটিক অঞ্চল, মানে উত্তর মেরু আর্কটিক অঞ্চল। তাহলে আমরা দেখতে পারি, কারণ ফেস মনে হচ্ছে ওকে, ক্লিয়ার, ওকে। দেখো এই অঞ্চলটা আমরা দেখতে পারি তাহলে, এই যে মেক্সিকান গালফ, এই মেক্সিকান গালফ বা মেক্সিকান উপসাগর থেকে একটা বড় বড় স্রোত যাত্রা শুরু করে, যেইটাকে আমরা উপসাগরীয় স্রোত হিসেবে চিহ্নিত করতে পারি। তো তোমরা কিন্তু এভাবে উপসাগরীয় স্রোতটাকে চিহ্নিত করতে পারো। ওকে, এখানে আমরা উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতে আরেকটা প্রবাহ একটু দেখি। উত্তর আটলান্টিক প্রবাহ উপসাগরীয় স্রোতের প্রথম শাখা, উত্তর আটলান্টিক প্রবাহ। অর্থাৎ এই যে স্রোতটা, যে এই যে আস্তে আস্তে আটলান্টিকের উত্তরাংশের দিকে যাত্রা শুরু করছে, এইটাকে বলা হয় উত্তর আটলান্টিক প্রবাহ। এটাও কিন্তু একটা উষ্ণ স্রোত। কেন উষ্ণ স্রোত? যেহেতু এটা গালফ স্ট্রিম থেকে যাত্রা শুরু করছে, এবং এইটা এই জন্য এই গালফ স্ট্রিম থেকে যাত্রা শুরু করে এটা উত্তর আটলান্টিক উষ্ণ স্রোত নাম নিছে, উত্তর আটলান্টিক উষ্ণ স্রোত নাম নিছে, যার জন্য এটাকেও আমরা একটা উষ্ণ স্রোত বলতে পারি। আমি যদি একটু আবার দেখাই, এই যে ধরো হাডসন বে, মেক্সিকান গালফ, তারপরে ধরো সাউথ আমেরিকা, এদিকে ইউরোপ,
এদিকে আমরা আফ্রিকা দেখতে পারি, এদিকে গ্রিনল্যান্ড। ওকে, তাহলে আমরা কি দেখি এখান থেকে, যে এই মেক্সিকান গালফ থেকে উত্তর গালফ স্ট্রিম যাত্রা শুরু করলো, উপসাগরীয় স্রোত যাত্রা শুরু করলো। আর কিছু দূর গিয়ে এইটাকে আমরা উত্তর আটলান্টিক উপসাগরীয় স্রোত হিসেবে যাত্রা শুরু করলাম। কিছু দূর গিয়ে এটাকে আমরা উত্তর আটলান্টিক বা মহাসাগরীয় স্রোত নামকরণ করলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে ক্যানারি স্রোত। হ্যাঁ, উপ- উপসাগরীয় স্রোতের আরেকটা শাখা হচ্ছে ক্যানারি স্রোত। এই ক্যানারি স্রোতটা কি? এই ক্যানারি স্রোতটা হচ্ছে একটা শীতল স্রোত। এই যে তোমরা এখানে দেখতে পারবা, গালফ স্ট্রিম এর একটা অংশ উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত নামে যাত্রা শুরু করছে। আরেকটা অংশ, যেহেতু এই অংশটা পোলের কাছাকাছি, এই যে ইংল্যান্ড বা এই অংশটা পোলের কাছাকাছি, যার জন্য আরেকটা অংশ ঘড়ির কাঁটার দিকে বেঁকে গেছে। দেখো, এই যে এই অংশটা ঘড়ির কাঁটার দিকে বেঁকে গেছে, যে অংশটাকে আমরা ক্যানারি স্রোত বলছি। এই ক্যানারি স্রোতটা হচ্ছে একটা শীতল স্রোত। তাহলে এই অংশটা ঘড়ির কাঁটার বিপরীতে বেঁকে গেছে। তাহলে গালফ স্ট্রিমের আমরা একটা শাখা দেখলাম নর্থ আটলান্টিক ড্রিফট, আর একটা দেখলাম ক্যানারি কারেন্ট। তাহলে গালফ স্ট্রিম যাত্রা শুরু করলো, একটা চলে গেল উত্তর আটলান্টিক নাম নিয়ে, আরেকটা নিচের দিকে ঘড়ির কাঁটার বিপরীতে যাত্রা শুরু করলো ক্যানারি স্রোত নাম নিয়ে। এগুলা তো ইজিলি আঁকা যায়, এটা না আঁকি। এর পরেরটা একটু দেখি, উত্তর নিরক্ষীয় স্রোত। সেটা হচ্ছে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে এই যে ক্যানারি স্রোতটা দেখতেছো না তোমরা, যাত্রা শুরু করছে। এইটা তো আবার 0 ডিগ্রির কাছে এসে আবার উষ্ণ স্রোতে পরিণত হয়েছে। এটা যেহেতু 0 ডিগ্রির উত্তর দিকে, যার জন্য এটাকে উত্তর নিরক্ষীয় স্রোত বলতেছে। এবং এটা কিন্তু একটা উষ্ণ স্রোত, যেহেতু এটা 0 ডিগ্রি বা নিরক্ষ রেখার কাছাকাছি। তাহলে ঠিক এইরকম একটা স্রোতই আমরা দক্ষিণ আটলান্টিক স্রোতে ওইখানে দেখতে পারছি না? ওইটার নাম কি ছিল? দক্ষিণ নিরক্ষীয় স্রোত। আর এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। এখন একটা ব্যাপার দেখো, এখন একটা ব্যাপার দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা ধরো 0 ডিগ্রি, এইখানে উত্তর নিরক্ষীয় স্রোত যাত্রা শুরু করছে, এইখানে দক্ষিণ নিরক্ষীয় স্রোত যাত্রা শুরু করছে। তো উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝ বরাবর অপেক্ষাকৃত একটা ক্ষীণ এবং ছোট্ট স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে সাধারণত বায়ু প্রবাহের জন্য এরকম একটা যাত্রা শুরু করে। এইটাকে বলে নিরক্ষীয় বিপরীত স্রোত। কেননা আমরা উত্তর নিরক্ষীয় স্রোতকেও এদিকে পশ্চিমে যাত্রা শুরু করতে দেখছি, দক্ষিণ নিরক্ষীয় স্রোতকেও পশ্চিমে যাত্রা শুরু করতে দেখছি। শুধুমাত্র মাঝখান দিয়ে ছোট্ট একটা স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে যাত্রা শুরু করে। এই জন্য এটাকে নিরক্ষীয় বিপরীত স্রোত হিসেবে চিন্তা করা হয়। এই নিরক্ষীয় স্রোতে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গিনি কারেন্ট। ক্যানারি স্রোত এবং নিরক্ষীয় স্রোতের বিপরীতে একটা ক্ষুদ্র শাখা গিনি স্রোতের সাথে মিলিত হয়, এই জন্য এটাকে বলে গিনি কারেন্ট। এটা একটা উষ্ণ স্রোত। ওকে, এটা মনে রাখতে হবে। আর গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, যেমন ইরমিঞ্জার স্রোত। ইরমিঞ্জার স্রোত হচ্ছে উত্তর পূর্ব মেরুবায়ুর প্রভাবে উত্তর সাগরে, উত্তর সাগর মানে 90 ডিগ্রির কাছাকাছি, যার জন্য এটা একটা শীতল স্রোত। তারপর তোমরা দেখতে পারবা সুমেরু স্রোত। সুমেরু স্রোত কি? পোলের কাছাকাছি, উত্তরে যে এই অংশটায় উত্তর মেরুর কাছাকাছি, যার জন্য এটা একটা শীতল স্রোত। তারপরে আমরা দেখতে পারি যে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, এইটাও সুমেরু স্রোতের কাছাকাছি, যার জন্য এটাকেও আমরা একটা শীতল স্রোত হিসেবে জেনে থাকি। এরপর আমরা দেখতে পারি যে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, এটাও উত্তর মেরুর কাছাকাছি, এই যে গ্রিনল্যান্ডের পশ্চিম পাশ দিয়ে আর গ্রিনল্যান্ডের পূর্ব পাশ দিয়ে, যার জন্য এটাও একটা শীতল স্রোত। এইটা মনে করো করে লিখলেই হবে। এখন আমাকে একটু বলো, তোমরা আমাকে একটু কমেন্টে লিস্ট দাও,
এখানে আমি লিখে দেখাই। উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতে উষ্ণ স্রোত কি কি আছে, আর শীতল স্রোত গুলা কি কি আছে, একটু আমাকে লিস্ট দাও। শীতল স্রোত কি কি আছে একটু লিস্ট দাও। উষ্ণ স্রোত কি কি আছে, শীতল স্রোত কি কি আছে। আমরা একটু শুরু থেকে দেখি, হ্যাঁ। এই যে এখানে একটু আঁকি, তোমরা ওই অনুযায়ী লিস্ট করো। তাহলে এটা নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা, এটা ইউরোপ, এটা আফ্রিকা, এটা গ্রিনল্যান্ড, আর এটা তো 90 ডিগ্রি নর্থ পোল। ওকে, তাহলে আমরা একটু দেখি। এইখান থেকে একটা স্রোত যাত্রা শুরু করে, যেইটাকে আমরা বলতেছি উপসাগরীয় স্রোত। আর এইটাকে বলতেছি উত্তর আটলান্টিক স্রোত। আবার ঘড়ির কাঁটার বিপরীতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা স্রোত যাত্রা শুরু করে, যে স্রোতটাকে আমরা বলতেছি ক্যানারি স্রোত। আর এদিক থেকে একটা স্রোত যাত্রা শুরু করে, যে স্রোতটাকে আমরা বলতেছি গিনি স্রোত। এইখানে একটা স্রোত আমরা দেখতে পারি, যে স্রোতটাকে আমরা বলতেছি উত্তর নিরক্ষীয় স্রোত। এদিকে একটা স্রোত আমরা বিপরীত পাশে দেখতে পারি, যেটাকে আমরা বিপরীত নিরক্ষীয় স্রোত বলছি। এই হচ্ছে আমাদের উষ্ণ স্রোতের তালিকা। এরপর আমরা এদিকে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত দেখতে পারি, গ্রিনল্যান্ড স্রোত দেখতে পারি, ল্যাব্রাডার স্রোত দেখতে পারি, ইরমিঞ্জার স্রোত দেখতে পারি। যত শীতল স্রোত আছে তোমরা এই পাঁচটায় মোটামুটি এঁকে দিবা। যত শীতল স্রোত আছে তোমরা এই সুমেরু অঞ্চলে বা সুমেরু স্রোত, এই সবকিছু এই অংশটা এঁকে দিবা। শীতল স্রোতের মধ্যে জাস্ট এই দিকটাতে আমরা ক্যানারি স্রোতের দেখা পাবো। তো তোমরা ক্লিয়ার কিনা শীতল স্রোত গুলো একটু দেখে নাও। যেমন আমরা ইরমিঞ্জার স্রোতকে শীতল স্রোত হিসেবে দেখতে পারি। তারপর আমরা সুমেরু স্রোতকে শীতল স্রোত হিসেবে দেখতে পারি। তারপর আমরা পূর্ব গ্রিনল্যান্ড স্রোত এবং পশ্চিম গ্রিনল্যান্ড স্রোতকে শীতল স্রোত হিসেবে দেখতে পারি। ক্লিয়ার কিনা বলো। আর এই অ্যান্সারটা আমাকে দাও। এই এইটার অ্যান্সারটা আমাকে দাও। এই এমসিকিউর অ্যান্সারটা আমাকে দাও। কুইক কুইক কুইক। এই এমসিকিউর অ্যান্সারটা আমাকে একটু কুইকলি দাও। আশা করছি আটলান্টিক মহাসাগরীয় স্রোত তোমাদের কাছে ক্লিয়ার। আটলান্টিক মহাসাগরীয় স্রোত তোমাদের কাছে ক্লিয়ার। ওকে। স্বপ্ন একদম সুন্দর করে নোট করে দিয়েছে, ভেরি গুড স্বপ্ন, ভেরি গুড, একদম সুন্দর করে নোট করে দিয়েছো, ভেরি গুড। ওকে। ওকে। আর আবার একটু অ্যাড দিয়ে রাখি, তোমরা যদি কেউ আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হইতে চাও, সিমেন্স 20 এই ডিসকাউন্ট ফর্মটা ইউজ করবা, তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবা। ওকে। এবং তোমরা যারা ভর্তি হবা তারা এইটা ইউজ করবা, আমার প্রতি ভালোবাসা থেকে এইটা ইউজ করবা, আর অন্য কারোটা ইউজ করবা না, আমারটা ইউজ করবা। ওকে। জেলাস হব অন্য কারোটা ইউজ করলে।
ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সঠিক উত্তরটা আমরা একটু দেখি। আফ্রিকার পশ্চিম পাশ দিয়ে আমরা বেঙ্গুয়ালা স্রোতকে যাত্রা শুরু করতে দেখি। ভেরি গুড। তো এই ছিল আজকে আমাদের, মনে করো, মানে আটলান্টিক স্রোত নিয়ে কথাবার্তা। তাইলে এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটা হচ্ছে ভারতীয় মহাসাগরীয় স্রোত। হ্যাঁ স্বপ্ন, এবার ভারতে আসতেছি আমরা। ওকে, ভারতীয় মহাসাগরীয় স্রোত। যারা একটু দেরিতে জয়েন করছো তাদের জন্য আবার একটা গুরুত্বপূর্ণ দিয়ে রাখি, থামস রুল দিয়ে রাখি। 1 নাম্বার, 1 নাম্বার, নর্দার্ন হেমিস্ফিয়ারে ঘড়ির কাঁটার দিকে যাবে। তো সাউদার্ন হেমিস্ফিয়ারে বলছিল, সাইমুম বলছিল অ্যাডভার্টাইজমেন্ট, তোর কথাটাই পিক করলাম। ঘড়ির কাঁটার, একটু অ্যাডভার্টাইজ করব না বলো? ঘড়ির কাঁটার বিপরীতে যাবে। 3 নাম্বারে 0 ডিগ্রির কাছাকাছি হলে উষ্ণ স্রোত, 90 ডিগ্রির কাছাকাছি হলে শীতল স্রোত। ক্লিয়ার এই থামস রুল গুলা? এই থামস রুল গুলা ক্লিয়ার হইতে হবে একদম, হ্যাঁ? এই থামস রুল গুলা একদম ক্লিয়ার হইতে হবে, যে 0 ডিগ্রির কাছাকাছি আসলে আমরা উষ্ণ স্রোত দেখতে পারবো, 90 ডিগ্রির কাছাকাছি গেলে আমরা দেখতে পারবো শীতল স্রোত, আর নর্দার্ন হেমিস্ফিয়ারে আমরা দেখতে পারবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সাউদার্ন হেমিস্ফিয়ারে আমরা দেখতে পারবো ঘড়ির কাঁটার দিকে। ওকে, তাহলে এখন আমরা শুরু করি আমাদের পড়ালেখা। এই এই ছেলেটা কে? এই ছেলেটা কে তোমাদের মধ্যে? এই ছেলেটা কে, এই যে সার্ফিং করতেছে? কে এটা? কার কার সার্ফিং করার ইচ্ছা আছে? ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা এখন ইন্ডিয়ান ওশান নিয়ে কথা বলবো। ভারতীয় মহাসাগরীয় স্রোত, এইটাকেও আমরা 2 ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ? এইটাকেও আমরা 2 ভাগে ভাগ করতে পারি। ভাগটা কিসের উপর ভিত্তি করে? 0 ডিগ্রি, এইটা উত্তর ভাগ, এটা দক্ষিণ ভাগ। এটা উত্তর ভাগ, এটা দক্ষিণ ভাগ। তো এরকম 2 ভাগে আমরা ভাগ করতে পারি। তো চলো, এবার আমরা ভারতীয় মহাসাগরীয় স্রোত নিয়ে পড়াশোনা শুরু করি। প্রথমে আমরা দক্ষিণ ভারতীয় মহাসাগরীয় স্রোতটা নিয়ে জানবো। এখানে আমরা বেশ কয়টা স্রোত দেখতে পারবো। পশ্চিমা স্রোত বা কুমেরু স্রোত, পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, মাদাগাস্কার মোজাম্বিক স্রোত। শোনো, আমরা আজকে কিছু না পড়ি, খালি নাম দেখে স্রোত গুলো আমরা ভাগ করে ফেলবো। তোমরা জাস্ট আমাকে বলো, এখানে তো অস্ট্রেলিয়া লেখা আছে, এই দ্বীপটার নাম কি এটা একটু আমাকে বলো। এই আইল্যান্ডটার নাম কি? এই আইল্যান্ডটার নাম কি এটা একটু আমাকে বলো। এই আইল্যান্ডটার নাম কি? এই আইল্যান্ডটার নাম কি এটা একটু আমাকে বলো। মাদাগাস্কার, ভেরি গুড স্বপ্ন, মাদাগাস্কার। দেখি, নাম বলছে পশ্চিম
স্রোত বা কুমেরু স্রোত, নিশ্চয়ই এটা কুমেরু বৃত্তের কাছাকাছি, তাই না? তার মানে অ্যান্টার্কটিকের কাছাকাছি এই স্রোতটা হবে, এক নাম্বার স্রোতটা। বলছে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত, তার মানে অস্ট্রেলিয়ার পশ্চিম দিক দিয়ে স্রোতটা গেছে, তার মানে এটা 2 নাম্বার। দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আরে ভাই এটা তো আটলান্টিকেই পড়ে আসলাম, 0 ডিগ্রি রেখার দক্ষিণ অংশ দিয়ে গেছে, এটা 3 নাম্বার। আর মাদাগাস্কার স্রোত নিশ্চয়ই মাদাগাস্কারের কাছ দিয়ে গেছে, বাস 4 নাম্বার। নাম শুনেই আমরা স্রোত চিহ্নিত করে ফেললাম, নাম শুনেই আমরা স্রোত চিহ্নিত করে ফেললাম। এবার ও আরেকটা স্রোত আছে আগুলহাস, এটার জন্য তো আমার কাছে আর একটু বিস্তারিত পড়তে হবে, চলো তাহলে পড়াশোনা করি। আর উত্তর, সরি, আর উত্তর ভারত মহাসাগরীয় স্রোতে আমরা 2টা ভাগ পাবো। উত্তর ভারত মহাসাগরীয় স্রোতে আমরা 2টা ভাগ পাবো, একটা হচ্ছে সোমালি স্রোত আর একটা মৌসুমী স্রোত। মৌসুমী স্রোত হচ্ছে আমাদের মৌসুমী বায়ু যেদিকে যায় সেটার কাছাকাছি, হ্যাঁ। প্রথমে কোনটা কিভাবে করছি, আচ্ছা যাই হোক। আহ, তো মৌসুমী বায়ু যেদিকে যাবে ওইদিকে মৌসুমী স্রোতটা যায়, আর সোমালি স্রোতটা আমরা পড়বো না। চলো, দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত দেখো, তোমাদের জন্য অ্যানিমেশন লাগাইছি। তো প্রথমেই আমরা পড়ি পশ্চিমা স্রোত সম্পর্কে। পশ্চিমা স্রোত বা কুমেরু স্রোত, পশ্চিমা স্রোত বা কুমেরু স্রোত কি? কুমেরু বৃত্তের কাছাকাছি যে অংশ থেকে, কুমেরু বৃত্তটা আমরা কি জানি, 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে বৃত্তটা আছে, 90 ডিগ্রি তো কুমেরু মন্ডল বা দক্ষিণ মন্ডল। তো দেখো, পশ্চিমা বায়ুর প্রভাবে অ্যান্টার্কটিক মহাসাগরে একটা শীতল স্রোতের তৈরি হয়। এই শীতল স্রোতটার নামই হচ্ছে ওয়েস্ট উইন্ড ড্রিফট। এই যে অ্যান্টার্কটিকের কাছাকাছি যে স্রোতটা দেখতেছো, এটা ওয়েস্ট উইন্ড ড্রিফট। আর খুব স্বাভাবিকভাবে এখানেও আমরা ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু স্রোতগুলাকে পরিচালিত হইতে দেখতেছি, ঘড়ির কাঁটার বিপরীতে স্রোতগুলারে পরিচালিত হইতে দেখতেছি, তাই না? এটা যেহেতু 90 ডিগ্রির কাছাকাছি, অ্যান্টার্কটিকার কাছাকাছি, অ্যান্টার্কটিকা মহাসাগরে, যার জন্য এটা উষ্ণ স্রোত হওয়ার চান্সই নেই। উষ্ণ স্রোত হলে তো বরফ টরফ সব গলে যাইতো। এখন দেখো, এই যে কুমেরু স্রোতটা যাচ্ছে 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 যাচ্ছে, এরপর ঘড়ির কাঁটার বিপরীতে এইটা জায়গা করে নিছে, ঘড়ির কাঁটার বিপরীতে এটা জায়গা করে নিছে। কোন দিক দিয়ে গেছে? অস্ট্রেলিয়ার পশ্চিম পাশ দিয়ে গেছে, জন্য এটার নাম পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। তো অস্ট্রেলিয়ান উপকূলে ওই যে ব্রাজিল, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে যে যেমন স্রোত বাধা পাইছিল, 6বারের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে বাধা পেয়েও ওর সাথে আর লাগতে যায় নাই, ওরে পাশ কাটাইয়া পশ্চিমা স্রোতের এই শাখাটা পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে, কোন দিকে যাচ্ছে, উত্তর দিকে প্রবাহিত হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। তো এটাও আমরা ক্লিয়ার হইলাম, এবং এটা একটা শীতল স্রোত, ওকে। এরপর এই যে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোতটা কি করলো, পশ্চিম অস্ট্রেলিয়া স্রোতটা উত্তর দিকে আগাইতে আগাইতে চলে আসলো ল্যাব্রাডর স্রোতটা। ল্যাব্রাডর স্রোতটা ওই যে সুমেরু স্রোতের ওদিকে, ল্যাব্রাডর স্রোতটা বাদ পড়তে পারে সুমেরু স্রোতের ওদিকে, ওইটা এমন বুঝার কিছু না, তোমরা একটু পড়ে নিও ওইটা। তো দেখো, এই পশ্চিম অস্ট্রেলিয়া স্রোতটা করলো কি, 0 ডিগ্রির কাছাকাছি চলে আসলো, দেখলো বাবারে এখানে তো অনেক গরম, ঠান্ডা পানি কিসে পরিণত হইলো, ঠান্ডা পানি এখানে গরম পানিতে পরিণত হইলো, নাম হইয়া গেল উষ্ণ স্রোত। আহ না, ধরন হয়ে গেল উষ্ণ স্রোত। আর যেহেতু এটা ইকুয়েটোরিয়াল রেখার দক্ষিণ অংশ দিয়ে যাত্রা শুরু করছে, যার জন্য এটার নাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এবার একটু গুরুত্বপূর্ণ জিনিসে আসি। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা করছে কি, দেখো আস্তে আস্তে আবার এখানে বাধা পাইছে। বাধাটা কে দিছে? পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপ মাদাগাস্কার। তো বাধা পেয়ে করছে কি, এইটা 3টা শাখায় পরিণত হয়েছে, 3টা শাখায় পরিণত হয়েছে। একটা শাখা মাদাগাস্কারের পূর্ব পাশ দিয়ে, মোজাম্বিকের পাশ দিয়ে, মোজাম্বিক দেশটার পাশ দিয়ে
চলে গেছে আরেকটা মাদাগাস্কারের পূর্ব পাশ দিয়ে, এটা পশ্চিম পাশ দিয়ে চলে গেছে, এটা পূর্ব পাশ দিয়ে চলে গেছে। পশ্চিম পাশেরটা হচ্ছে মোজাম্বিক কারেন্ট, আর পূর্ব পাশেরটা হচ্ছে মাদাগাস্কার কারেন্ট। কি, এই যে এখানে বাধা হয়ে দাঁড়াইছে কেউ একজন, দুইজন ধরো কমেন্ট সেকশনে দুইজন কথা বলতে চাইছে, এখানে মাদাগাস্কারের মতো সিনোজ ভাই বাধা হয়ে দাঁড়াইছে, না কথা বলতে দেওয়া যাবে না। তারপর কি হইলো, এই দুইজন সিনোজ ভাইয়ের ক্লাসের পর আবার কথা বলা শুরু করলো দুই বন্ধু যে সাউথ আফ্রিকা আজকে ক্রিকেট খেলায় জিতছে, কাপ জিতছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ, এটা নিয়ে কথা বলা শুরু করলো। দুই বন্ধু এক হয়ে গেল, নাম হয়ে গেল আগুল হাসরত। নাম কি হয়ে গেল? আগুল হাসরত। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা যাত্রা শুরু করলো, এই পাশে এসে এটা মোজাম্বিক কারেন্ট নাম দিল, এই পাশে এটা মাদাগাস্কার কারেন্ট নাম নিল, আর কিছু দূর এসে এটা যে এক হয়ে গেল, এক হয়ে নাম নিল আগুল হাস স্রোত হিসেবে, আগুল হাস স্রোত হিসেবে। তো আশা করতেছি তোমরা এই ব্যাপারটা, এটা কিন্তু উষ্ণ স্রোত, এই ব্যাপারটা ক্লিয়ার। তো বলো এখন তোমরা এই সবগুলা কি জিনিস নিয়ে ক্লিয়ার কিনা, এইটা একটু আমাকে জানাও। তোমরা এই সবগুলা নিয়ে ক্লিয়ার কিনা বলো। বলো তোমরা এখন, এই যে দক্ষিণ ভারতীয় মহাসাগরীয় স্রোত যেটা বলছিলাম, যে ওয়েস্ট উইন্ড ড্রিফট অর্থাৎ পশ্চিম অ্যান্টার্কটিক স্রোতটা, অস্ট্রেলিয়ার পশ্চিমে গিয়ে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, 0 ডিগ্রির কাছাকাছি গিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তারপরে মাদাগাস্কারের পশ্চিম দিকে মোজাম্বিক স্রোত, পূর্ব দিকে মাদাগাস্কার স্রোত, এক হয়ে আগুলহাস স্রোত, আবার পরবর্তীতে এটা ওই যে অ্যান্টার্কটিক স্রোতের সাথে মিলে যায়। তো ক্লিয়ার তো আশা করছি নিহা পাটোয়ারি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তো আমি পড়াইতেছি আর তোমরা পড়তেছো, ক্লিয়ার না হয়ে যায় কোথায় আল্লাহ রহমতে, তাই না? এটা কনফিডেন্স আছে না তো আমাদের, আমাদের মানে একটা ইন্টারাকশন আছে না, কি বলো? ওকে, এবার উত্তর ভারতীয় মহাসাগরীয় স্রোতটা একটু দেখি, হ্যাঁ। উত্তর ভারতীয় মহাসাগরীয় স্রোতটা কিন্তু আমরা পড়ি, যেহেতু এখানে মৌসুমী স্রোতের পার্টটা ইম্পর্টেন্ট, এই উত্তর ভারতীয় মহাসাগরীয় স্রোতে আমরা পড়ি। তো চলো, প্রথমে আমরা যে কারেন্ট, এখানে আমরা দুইটা কারেন্ট নিয়ে অ্যাকচুয়ালি আহ পড়াশোনা করব, একটা হচ্ছে সোমালি কারেন্ট আর একটা হচ্ছে মনসুন কারেন্ট। একটা সোমালি কারেন্ট আর একটা মনসুন কারেন্ট। ইয়েস, ব্রাজিলের বিশ্বকাপ পাওয়ার মতো ক্লিয়ার। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে, ওই যে কি যেন একটা ডায়লগ আছে, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে। এরকম একটা ডায়লগ আছে না, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে। ওকে, তো এরপর দেখো আমরা সোমালি স্রোত নিয়ে পড়াশোনা করব। কিচ্ছু না, কিচ্ছু না, মাদাগাস্কারের কাছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা অংশ উত্তর দিকে বেঁকে নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর দিকে প্রবাহিত হওয়া শুরু করে। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা অংশই বলছে, না ভাই ধার তারা থাকে না কিছু, না আমি যাব না, আমি এই মাদাগাস্কারের দিকে যাব না, না না না, আমি এই মাদাগাস্কার আফ্রিকার দিকে যাব না, আমি গরমে মরতে পারবো না। সে বলছে কই যাবে, আমি যাব ভাই এই যে মালয়েশিয়ার দিকে। এই তো যাত্রা শুরু করলো, এই সাউথ ইকুয়েটোরিয়াল জোনের একটা কারেন্ট যাত্রা শুরু করলো, এই যে উত্তর দিকে বেঁকে নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর দিকে যাত্রা শুরু করছে। সাইমন, কি ভেজাল আছে ভাইয়া, কি ভেজাল বলো? দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে, সরি, দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা 0 ডিগ্রি পার হয়ে উত্তর দিকে যাত্রা শুরু করছে, উত্তর নিরক্ষীয় স্রোতের মতো করে যাত্রা শুরু করছে। এটা সোমালির কাছাকাছি জন্য, সোমালিয়ার কাছাকাছি জন্য এটার নাম হয়েছে সোমালি স্রোত। এটার নাম হচ্ছে সোমালি স্রোত। ওকে, সোমালিয়ান জলদস্যুর নাম তোমরা শুনছো। এবং অবভিয়াসলি আমরা থামস রুলে দেখতে পাচ্ছি 0 ডিগ্রির কাছাকাছি কই যায় ভাই, এটা তো উষ্ণ স্রোত। 0 ডিগ্রির কাছাকাছি মানে উষ্ণ স্রোত। তো গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, এইটা তো আমাদের জন্য একদম ইজি, কালকে আমরা মৌসুমী বায়ু সম্পর্কে পড়ছি। ধরো এটা ইন্ডিয়া, আমরা দেখি যে মৌসুমী বায়ুটা এদিক থেকে আসে, তাই না? তো এই বাতাসটা করে কি, এই বাতাসটা একই সাথে একটা সমুদ্র স্রোত নিয়ে আসে। এই যে দেখো, এই যে আরব বণিকরা
এই বাতাসকে কেন্দ্র করেই তাদের জাহাজ নিয়ে ভারতীয় উপমহাদেশে আসতো। তো এইটার দিকটাও আমরা কালকে পড়ছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এইটা পড়ছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ওইটার নাম অনুযায়ী এটা গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত বা দক্ষিণ পশ্চিম মৌসুমী সমুদ্র স্রোত নাম নিয়ে এশিয়ার দক্ষিণ উপকূল অর্থাৎ দক্ষিণ এশিয়ার উপকূল বেয়ে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এদিক দিয়ে যাত্রা শুরু করছে। আর একটা শীতকালীন মৌসুমী স্রোত কি গ্রীষ্মকালীন মৌসুমী স্রোতের উল্টো অবস্থা। কিন্তু এইটা কিন্তু শীতল স্রোত না। এই শীতকালীন মৌসুমী স্রোতটা কিন্তু শীতল স্রোত না। এটাও কিন্তু উষ্ণ স্রোতই। হ্যাঁ, এটাও কিন্তু উষ্ণ স্রোতই। ওকে, তাইলে এখন আমরা সরি, এখন আমরা একটু আঁকাআঁকি করি এটা। হ্যাঁ, চলো এরকম একটা ম্যাপ আঁকি আমরা। তারপরে ধরো 0 ডিগ্রি দেই। ওকে, এটা অ্যান্টার্কটিক। তাইলে আমরা দেখলাম মনোযোগ দিয়ে, যারা এতক্ষণ বুঝো নাই, মনোযোগ দিয়ে। হ্যাঁ, এই যে এখান দিয়ে তো একটা স্রোত আসে। তো অ্যান্টার্কটিকের উত্তর পাশ দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়, পশ্চিমা স্রোত। এইটা করে কি ঘড়ির কাঁটার বিপরীতেই যখন আমার যাইতে হবে, অস্ট্রেলিয়ার পাশ দিয়ে যায়। এটা তো পশ্চিমা স্রোত, এটা অস্ট্রেলিয়া স্রোত। অস্ট্রেলিয়ার পাশ দিয়ে যাওয়ার পর দেখে আল্লাহ রে আল্লাহ, আমি তো 0 ডিগ্রির কাছাকাছি চলে আসছি। এটা উষ্ণ স্রোতে পরিণত হয়। উষ্ণ স্রোতটার নাম কি? দক্ষিণ নিরক্ষীয় স্রোত। উষ্ণ স্রোতের একটা অংশ ভাই আমি মানি না। আমি এই আফ্রিকা যাব না, আমি ইন্দোনেশিয়ার দিকে যাব। এই স্রোতটার নাম হয়ে যায় সোমালি স্রোত। আর দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা এখানে দুই ভাগ হয়ে যায় প্রথমে। সিমেন্স ভাই গল্প করতে দেয় নাই। এটার নাম মোজাম্বিক স্রোত, এটার নাম মাদাগাস্কার স্রোত। আর সিমেন্স ভাই চলে যাওয়ার পর আবারও এই স্রোতটা এক হয়ে যায়, নাম হয়ে যায় আগুলহাস স্রোত। আর এদিক থেকে আরেকটা স্রোত মৌসুমী বায়ুর প্রভাবে এক সময় যায় একদিকে, আর শীতকালে যায় আরেক দিকে। এটার নাম হচ্ছে মৌসুমী স্রোত। এখন বলো ক্লিয়ার কিনা পুরা স্রোতটা? ক্লিয়ার কিনা বলো, পুরা স্রোতটা ক্লিয়ার কিনা? গল্প করা যাবে না, গল্প করা যাবে না। এবার আমাকে বলেন আপনাদের কাছে পুরা ইন্ডিয়ান ওশান ক্লিয়ার কিনা? পুরা ইন্ডিয়ান ওশান আপনাদের কাছে ক্লিয়ার কিনা বলেন? পুরা ইন্ডিয়ান ওশান ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ ক্লিয়ার, আজকে নেট স্লো। আরে ওকে, আয়া তো বলছে ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া, আরেকবার। প্রিয়াঙ্কা কি মনোযোগ দেন নাই? ওকে, একটু দেখি। এই যে আটলান্টিক, এই আটলান্টিকের পশ্চিম পাশ দিয়ে 0 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রির কাছাকাছি একটা শীতল স্রোত যায়, সেটা পশ্চিমা স্রোত। এই শীতল স্রোতটা যেতে যেতে আস্তে আস্তে অস্ট্রেলিয়ার পশ্চিম পাশ দিয়ে যায়, যার জন্য এটার নাম পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। এই পশ্চিম অস্ট্রেলিয়া স্রোতটা 0 ডিগ্রির কাছাকাছি চলে আসে, যেখানে পানি গরম, সূর্য সারা বছর কিরণ দেয়। এটার নাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত যাত্রা করতে করতে এখানে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা মোজাম্বিক নামক দেশের পাশ দিয়ে যায় জন্য মোজাম্বিক স্রোত, মাদাগাস্কারের পাশ দিয়ে যায় জন্য মাদাগাস্কার স্রোত। কিছু দূর গিয়ে এটা আবার মিলিত হয়ে আগুলহাস স্রোত নামে যাত্রা শুরু করে। আর এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটা আসতেছিল, সেটার একটা পার্ট আবার বিপরীত দিকে চলে যায় উত্তর নিরক্ষীয় স্রোত হিসেবে, যেটার নাম সোমালি স্রোত।
আর আমাদের মৌসুমী বায়ুকে ফলো করে দুইটা স্রোত দেখা যায়, একটা গ্রীষ্মকালীন মৌসুমী সামুদ্রিক স্রোত আর একটা শীতকালীন। ওকে। ওকে, এরপর আমরা একটা কুইজ দেখি। বলো, নিচের কোনটা উষ্ণ স্রোত, এটা একটু আমাকে জানাও। নিচের কোনটা উষ্ণ স্রোত, এটা একটু জানাও। ক সোমালি স্বপ্ন বলছে সবার আগে। ক সোমালি, তারপর স্বপ্ন, তারপর নিহা পাটোয়ারি বলছে এ, মুশফিকা গল্পবাদ দীপু রানা বলছে এ, সাইমুম গল্পবাদ রিফাত এ বলছে, ইরা বলছে এ, প্রিয়াঙ্কা বলছে এ, সিদ্রাতুল আয়াত বলছে, দীপু বলছে, আর রহিম বলছে এ, লিখন সাহা মুশফিকা। ওকে, ভেরি গুড। তাহলে সঠিক উত্তরটা আমরা যদি দেখি, সোমালি স্রোত একটা উষ্ণ স্রোত, তাই না? সোমালি স্রোত একটা উষ্ণ স্রোত। তো চলো, এবার আমরা আমাদের পরবর্তী কন্টেন্টে যাই। ওকে, পরবর্তী কন্টেন্টটা হচ্ছে জোয়ার ভাটা। প্রথমে আমরা জোয়ার ভাটার কারণগুলো সম্পর্কে পড়ব। জোয়ার ভাটা কি? সমুদ্রের পানি কখনো কখনো ফুলে ওঠে, কখনো কখনো আবার নেমে যায়। অর্থাৎ কখনো কখনো একদম সামনে আগায় আসে, আবার কখনো কখনো নেমে যায়। তো এই পানির উত্থান পতনকে আমরা জোয়ার ভাটা হিসেবে চিহ্নিত করে থাকি। যেমন দেখো, এই যে চিত্রটা, এটা হচ্ছে ভাটার সময় যখন এই একই এলাকাটা শুকনা হয়ে আছে, আবার জোয়ারের সময় পানি এসে এই এলাকাতে ভরায় দিয়ে গেছে। দেখো, জোয়ারের সময় কিন্তু আমরা অনেক ঢেউও দেখতে পারতেছি, কিন্তু ভাটার সময় কিন্তু ওই ধরনের ঢেউ আমরা দেখতে পারতেছি না। তো দিনে পানি নিয়মিত দিনে 3 বার উঁচু হয়, আর দিনে 2 বার উঁচু হয়ে যায়, আবার নির্দিষ্ট সময় পর নেমে যায়। ফুলে ওঠাকে জোয়ার বলে, আর নেমে যাওয়াকে ভাটা বলে। তো এইটা একটু মনে রাখতে হবে, প্রতিদিন প্রায় 12 ঘন্টা 26 মিনিট অন্তর অন্তর সমুদ্রের পানি নিয়মিত ওঠানামা করে। তো এটা 1 থেকে 3 ফুট পর্যন্ত হয়ে থাকে। এটা লো টাইড, এই যে দেখো ডুবে গেছে এই এরিয়াটা, এটা হাই টাইড। তো জোয়ার ভাটার কারণ কি? মানুষ বলে, বা মূলত চাঁদের আকর্ষণের কারণেই মূলত জোয়ার ভাটাটা হয়ে থাকে। চাঁদের আকর্ষণের কারণেই জোয়ার ভাটা হয়ে থাকে। তবে সূর্যেরও একটা পৃথক আকর্ষণটা, মানে পৃথক আকর্ষণ আছে সূর্যেরও, একটা পৃথক আকর্ষণ আছে। আমি ম্যাপের একটা ভিডিও 2-3 দিন টাইম লাগবে আমার, তারপর দিয়ে দিব। আমি একটু তোমাদের ক্লাসগুলা নিয়ে তো অনেক বিজি ছিলাম, আমার অনেকগুলা কাজ আটকে গেছে, কাজগুলো আমি করতে পারি নাই। তো সেই কাজগুলো একটু সেরে উঠে আমি তোমাদের দিয়ে দিই। এখন দেখো, প্রথমে আমরা একটু দেখি মহাকর্ষের প্রভাব। অর্থাৎ এই যে মহাকর্ষে তো বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে, হ্যাঁ? এই মহাকর্ষের প্রতিটা বস্তু, গ্রহ উপগ্রহ একজন আরেকজনের আকর্ষণ করে। এই আকর্ষণটার নাম হচ্ছে মহাকর্ষ। আর পৃথিবীতে যে একটা বস্তু, মানে পৃথিবী যে বস্তুকে আকর্ষণ করে, এইটাকে আমরা বলি অধিকর্ষ। তো নিয়ম হচ্ছে, যে গ্রহ সবচেয়ে বড়, বা যে জিনিসটা সবচেয়ে বেশি বড়, সেটার আকর্ষণ শক্তিও তত বেশি। আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, দূরত্ব বৃদ্ধির সাথে সাথে আকর্ষণ শক্তিও কমে যায়। ওকে, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে,
সেই জিনিসটা হচ্ছে আয়তন কত, জ্যোতিষ্ক গুলার আয়তন কত, আর দূরত্ব কত, দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। ধরো একটা জিনিস এত বড়, এইটা ধরো এই জিনিসটার কাছাকাছি আছে, এটা যদি এই জিনিসটাকে 0.8 শক্তি দিয়ে আকর্ষণ করতে পারে, এই জিনিসটা এই দূরের এই জিনিসটাকে 0.2 দিয়ে আকর্ষণ করতে পারবে। কিন্তু এটার কাছাকাছি যদি আরেকটা ছোট্ট জিনিসও থাকে, এই জিনিসটা দেখা যাবে পয়েন্ট কত, 0.2, এই জিনিসটা দেখা যাবে 0.7 দিয়ে এটাকে আকর্ষণ করতেছে। মানে আমি শক্তি বুঝাইলাম আর কি। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো কিনা, যে এই বস্তুটা এই বস্তুর কাছাকাছি বড়, এ বি, এই বড় বস্তুটা এই এ কে আকর্ষণ করতেছে 0.8 শক্তি দিয়ে, কিন্তু বি দূরে হওয়ায় বি কে আকর্ষণ করতেছে বি কে আকর্ষণ করতেছে 0.2 দিয়ে, জাস্ট যেহেতু দূরে। কিন্তু বি এর কাছে একটা ছোট্ট বস্তু আছে, শুধুমাত্র কাছে থাকার কারণেই এটা 0.7 দিয়ে এটাকে আকর্ষণ করতেছে। অর্থাৎ একটা বস্তু বড় হইলে সেটার আকর্ষণ শক্তি বেশি হবে, এটা ট্রু। কিন্তু বস্তুটা যদি ছোট হয় এবং কাছাকাছি থাকে, আর বড় বস্তুটা যদি দূরে থাকে, এটার আকর্ষণ শক্তি কম। এমন হয় না যে আমরা আমাদের একটা বন্ধুর সাথে, এই যে তোমরা ইউনিভার্সিটিতে ওঠার পর এটা খেয়াল করবা, আমরা আমাদের একটা বন্ধুর সাথে ধরো পড়ালেখা করছি 7-8 বছর, তো এরপর দেখা গেল ও হায়ার স্টাডিতে তুমি ভর্তি হলো আমার ইউনিভার্সিটিতে, আমি জাহাঙ্গীরনগর থেকে পড়ছি। আরেকজন বন্ধু তোমার চলে গেছে ইউরোপের কোন ইউনিভার্সিটিতে। ইউরোপের ওই বন্ধুটার সাথে 7-8 বছর কাটানোর পরও ভার্সিটি লাইফে কিন্তু তোমার জাহাঙ্গীরনগরে যে বন্ধু হবে তার সাথে তোমার কানেকশনটা বেশি হবে। কেননা তার সাথে তোমার টাইমটা পাস বেশি হচ্ছে, আর ওই বন্ধুটা দূরে থাকায় তার সাথে তো টাইমটা ওরকম করে পাস হচ্ছে না, তাই না? তো এই রকমই পৃথিবীর এই ব্যাপারটা। তো সূর্য অনেক বড়, অনেক শক্তিশালী, প্রবল বেগে আকর্ষণ করতে পারে, কিন্তু সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত, যার জন্য সূর্যের আকর্ষণ শক্তিটা জোয়ার ভাটায় মুখ্য ভূমিকা পালন করে না। মুখ্য ভূমিকা পালন করে চাঁদের আকর্ষণ শক্তিটা। তো আশা করতেছি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন এইটা গেল প্রভাব। আরেকটা জিনিস চাঁদের আকর্ষণ শক্তির ব্যাপারে কাজ করে। কালকে আমরা ধরো ভিজে যাওয়া একটা বলের উদাহরণ দিছিলাম না? একটা বল যদি এরকম করে ঘুরানো হয়, তাহলে দেখবা তার মাঝখান দিয়ে বলটা যখন ঘুরতে থাকে, চারদিক থেকে পানি ছিটকে বের হয়। ছেলেরা বা মেয়েরাও যারা ক্রিকেট খেলছে অনেক সময় দেখবা পানির মধ্যে বা ড্রেনের মধ্যে বল পড়ে যেত, তারপর আমরা বলটা এরকম করে ঘুরাইতাম, বাড়ি মারতাম। তো দেখবা পানির ওই বলের গায়ে থেকে পানি ছিটকে পড়ে। তো পৃথিবীও তো মনে করো এমনি ঘোরে, পৃথিবীও তো মনে করো এমনি ঘোরে। তো পৃথিবীর যে আশেপাশে যে পানিটা লেগে আছে, পৃথিবীর এই ঘোরার কারণে এই পানিটাও বাইরে চলে আসার বা বাইরে ছিটকে আসতে চায়। কিন্তু পৃথিবীর আকর্ষণ শক্তির জন্য, অভিকর্ষের কারণে পৃথিবী যে আকর্ষণটা করে এটাকে বলে অভিকর্ষণ। এই অভিকর্ষটা করে কি, এই পানিটাকে ভিতরের দিকে, কেন্দ্রের দিকে টেনে ধরে থাকে। না রে ভাই, আমি তোমারে যাইতে দিব না। ওই যে অনেক সময় অনেক বাচ্চা কাচ্চা হয় না, বাবারে অফিসে যেতে দেয় না, আম্মুকে যাইতে দেয় না, জোর করে জড়ায় ধরে রাখে, ওরকম এরকম মনে করো কেন্দ্রের দিকে টেনে ধরে। তো এই যে বাইরে যাওয়ার যে প্রবণতা, এটাকে বলে কেন্দ্র বিমুখী শক্তি। আর ভিতরে যে টানার প্রবণতা, এটাকে বলে কেন্দ্রমুখী শক্তি। তো চাঁদের এই কারণেই মনে করো, মূলত এইসব দুইটা কারণেই জোয়ার ভাটা হয়। তো দেখো, ভাটা জিনিসটা কখন হয়?
চন্দ্রের আকর্ষণে যেমন জোয়ার তৈরি হয়, তেমনি মনে করো ভাটাও হয়। ধরো পৃথিবীর পানি রাশি উপর যে অংশে চন্দ্রের আকর্ষণ বেশি, সে স্থানে মুখ্য জোয়ার হয়, এটা জোয়ার হবে, হ্যাঁ। ধরো যে স্থানে আকর্ষণ বেশি সে স্থানে মুখ্য জোয়ার হয়, যে স্থানে আকর্ষণ কম সে স্থানে গৌণ জোয়ার হয়। এটা আমি বুঝাচ্ছি এখন, হ্যাঁ, এটা আমি বুঝাচ্ছি। ধরো এই যে চাঁদ, চাঁদ করতেছে কি, এই পাশটাকে, এই জায়গার যে পানি রাশি এটাকে টেনে ধরতেছে, আকর্ষণ বেশি করতেছে। দেখো এই জায়গার পানি রাশিটা কিন্তু ফুলে উঠছে, এই জায়গার পানি রাশিটা কিন্তু ফুলে উঠছে, যার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি মুখ্য জোয়ার। আর এইখানে দেখো কি হওয়ার কথা। ধরো এটা দুনিয়া না, এটা পৃথিবী। এখন চাঁদ যখন আকর্ষণ করতেছে বিপরীত পাশ থেকে, এই অংশটা আকর্ষণ করতেছে, ঠিক এই অংশও কিন্তু চাঁদ আকর্ষণ করতেছে, তাই না? এই কেন্দ্র বরাবর এই অংশ চাঁদ আকর্ষণ করতেছে, খুব ভালো মতো বুঝো। এই কাছাকাছি আকর্ষণে তো এই অংশটা ফুলে উঠছেই, এই অংশটা ফুলে উঠছেই। এই অংশটায় হয় কি, এই অংশটার পানি তখন করে কি, একটু নিচের দিকে নেমে আসে, চাঁদের দিকে যেতে চায় এই অংশটার পানি। তখন হয় কি, আশেপাশের পানি এই আকর্ষণ শক্তির প্রভাবে এই অংশটাকে ফিল আপ করতে চায়, যার জন্য এরকম করে পানি ফুলে ওঠে। মুখ্য জোয়ার গৌণ জোয়ারের মতো। মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারটা বুঝতে পারছো কিনা আমাকে এখন একটু জানাও। এই যে ধরো এই অনুযায়ী, এই 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 জায়গা থেকে চাঁদ আকর্ষণ করতেছে এই পয়েন্টটাতেও, তখন করে কি, এই পয়েন্টের যে পানিগুলা এগুলো একটু ভিতরে চলে আসতে চেষ্টা করে, তখন আশপাশ থেকে পানি এসে এই জায়গাটা আবার ফিল আপ করতে চেষ্টা করে, যার জন্য এখানে একটা আহ মনে করো গৌণ জোয়ারের তৈরি হয়। মানে এই জোয়ারটা, এই জোয়ারের মতো অত ফুলে ফেপে না উঠলেও, যেহেতু এখানেও যে চাঁদের আকর্ষণ শক্তি এই কিনার বরাবর একটু দূরে, কিন্তু কিনার বরাবর কাজ করতেছে, তবু এখানে একটা জোয়ার তৈরি হয়। ওকে, ওকে, ক্লিয়ার তাহলে? গৌণ জোয়ার মুখ্য জোয়ার ক্লিয়ার, আমাকে একটু জানাও। গৌণ জোয়ার আর মুখ্য জোয়ার ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। গৌণ জোয়ার এবং মুখ্য জোয়ার ক্লিয়ার কিনা একটু জানাও। বুঝতে পারছো? প্রত্যেকের বুঝতে হবে ব্যাপারটা। ক্লিয়ার? গৌণ জোয়ার মুখ্য জোয়ার, গৌণ জোয়ার মুখ্য জোয়ার ক্লিয়ার। ওকে, তাইলে আমরা পরবর্তীটায় চলে যাই। তো এইখানে তো গৌণ জোয়ার হলো, আর এই দুই পাশে আকর্ষণ শক্তি নাই, বরং এই দুই পাশ থেকে পানি গিয়ে এই যে ফোকাল পয়েন্ট গুলো, এই ফোকাল পয়েন্ট গুলা যাওয়ার চেষ্টা করে, যার জন্য এই জায়গাগুলোতে ভাটার তৈরি হয়। তো আশা করতেছি জোয়ার ভাটা কেন তৈরি হয় সেটা সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার ধারণা পাইছো। ওকে, আমি তাও একটু খেয়াল করি ক্লিয়ার কিনা, বাকিদের থেকেও একটু শুনি। ওকে, আই হোপ প্রত্যেকে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরেরটাই যাই, স্মার্ট বাচ্চা কাচ্চা সব। ওকে, এখন আমরা বলবো জোয়ার ভাটার শ্রেণী বিভাগ, হ্যাঁ। তো জোয়ার ভাটাকে আমরা মুখ্য জোয়ার গৌণ জোয়ারে ভাগ করতে পারি, ভরা কটাল মরা কটালে ভাগ করতে পারি। সেইটা নিয়েই আমরা মূলত পড়ালেখা করব। দেখো মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারটা কি, এই যে পৃথিবীর যে অংশ সর্বাপেক্ষা চন্দ্রের নিকটবর্তী হয়, তোমরা এই অংশটায় দেখো, এই যে, এই যে দেখো,
চাঁদ যেদিকে ঘুরতেছে ওই দিকটাই চাঁদের দিকে একটা জোয়ারের ভূমিকা করে আছে। এইটাকে এই জন্য বলা হয় মুখ্য জোয়ার, অর্থাৎ সরাসরি সম্মুখে। তোমরা যদি ঠিক এইখানটাতেও লক্ষ্য করো যে চাঁদের দিকে, অর্থাৎ চাঁদ যেদিকে মুখ করে আছে এইদিকে আমরা প্রাইমারি টাইপটা দেখতে পাচ্ছি। আর এদিকেও যে বললাম না, এখানেও যেহেতু আকর্ষণ বল কাজ করে কিছুটা, অনেকটা করে মনে করো যে এই জায়গাটা আকর্ষণ বল কাজ করার কারণে পানিগুলা সব এদিকে ফুলে উঠে আসার চেষ্টা করে, এখানে সেকেন্ডারি টাইপ দেখা দেয়। তাহলে মুখ্য জোয়ার গৌণ জোয়ারটা আমরা বুঝলাম। পরেরটা আমরা দেখি। গৌণ জোয়ারটা কি? প্রতিপাদ্য স্থানে জোয়ার, অর্থাৎ এই যে বিপরীত পাশের জোয়ার। প্রতিপাদ্য স্থানটা কি? ধরো তুমি এই জায়গাটায় দাঁড়ায় আছে, এই জায়গাটা কে দাঁড়ায় আছে? দীপু দাঁড়ায় আছে। দীপু দাঁড়ায় আছে, দীপুর একদম অপোজিট অ্যাঙ্গেলে 180 ডিগ্রি গেলে যে মানুষটা, ধরো সেখানে দাঁড়ায় আছে ইরা দাঁড়ায় আছে, একদম এই পাশে যদি ইরা দাঁড়ায় থাকে, তাহলে দীপুর প্রতিপাদ্য স্থানে ইরা আছে, আর ইরার প্রতিপাদ্য স্থানে দীপু আছে, অর্থাৎ একদম 180 ডিগ্রি বিপরীত স্থানে যে দাঁড়ায় থাকবে সেটাকে প্রতিপাদ্য স্থান বলে। দেখো এই অংশে তো আমরা প্রাইমারি টাইপ দেখতে পাচ্ছি, ঠিক 180 ডিগ্রি বিপরীতে যে টাইপটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে সেকেন্ডারি টাইপ কিংবা গৌণ জোয়ার। এবার আমরা তেজ কটাল আর ভরা কটালটা একটু দেখি। তেজ কটাল ভরা কটালটা কি? স্প্রিং টাইপ। তেজ কটাল ভরা কটালটা স্প্রিং টাইপ। ওকে, এটা একটু দেখো। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য, পৃথিবী, চাঁদ। সূর্য, পৃথিবী, চাঁদ, এই অংশটায় আমরা যে ইটা দেখি, যে জোয়ারটা দেখি বা যে অবস্থাটা দেখি, এটাকে বলে স্প্রিং টাইপ বা তেজ কটাল। কেননা সূর্য একদিক থেকে টানে, আবার চাঁদ একদিক থেকে টানে, কিন্তু আমরা জানি চাঁদের আকর্ষণ শক্তিটা বেশি। ধরো চাঁদ যদি 11 টানে, 11 গুণ 11 পয়েন্টে টানে, সূর্য টানবে 5 পয়েন্টে। এইটা হচ্ছে মনে করো তাদের অনুপাত। আরেকটা আমরা দেখতে পারি সূর্য, চাঁদ, পৃথিবী, অর্থাৎ এই যে সূর্য, চাঁদ, পৃথিবী, এইখানে আমরা দেখতে পারি এটা ফুল নিউ মুন হয়। এইখানে একদম সমস্ত আকর্ষণ শক্তি দিয়ে সূর্য আর চাঁদ একই দিকে পানিকে টানতে থাকে। এইটাকে বলে ভরা কটাল। ঠিক অপর পাশে দেখো, আমরা দেখতেছি সূর্য একদিকে, চাঁদ একদিকে, আমরা 90 ডিগ্রি কোণ করে একটা অংশ দেখতেছি, এইটাকে বলে মরা কটাল। এই 90 ডিগ্রি কোণ করে যে অংশটা দেখতেছি এটাকে বলে মরা কটাল। যে অবশ্যই এখানে সূর্যের আকর্ষণ শক্তিটাই বেশি হবে, তবে চাঁদও কিছুটা করে, চাঁদও কিছুটা আকর্ষণ করে। এবার আমাকে এইটার উদাহরণ দাও। ইয়াস, তোমরা স্টার স্টুডেন্ট, ভেরি গুড। আমাকে একটু এই এমসিকিউর অ্যান্সারটা একটু দাও। আমাকে এই এমসিকিউর অ্যান্সারটা একটু দাও। জোয়ার ভাটা উৎপন্ন করায় সূর্য আর চাঁদের অনুপাতটা কত? জোয়ার ভাটা উৎপন্ন করায় সূর্য আর চাঁদের অনুপাত কত? হম, স্বপ্ন বলছে 11 অনুপাত 5। তারপর দেখি, এটার উত্তর সবার থেকে চাই, এটার উত্তর সবার থেকে চাই। সিদরাতুল আয়াত বলছে 11 অনুপাত 5। বাকিরা? অর্ঘ্য, প্রেয়সী বলছে খ, বিধি বলছে ক, সুমু বলছে ক, মুশফিকা বলছে ক। স্বপ্ন। এই তো প্রত্যেকে যেটা ভুল করছো, শ্রেয়সী বাদে স্বপ্ন আর সুমো প্রথমে ভুল করছিলা। ওকে, দেখো আমি কি বলছিলাম, চাঁদ 11 গুণ টানলে সূর্য টানে 5 গুণ। জাস্ট এইখানে আমি একটু চেঞ্জ করে দিছি, সূর্য আর চাঁদের অনুপাতটা চাইছি, এটা 5 অনুপাত 11 হবে, তাই না? তার মানে আমরা জানি, আমরা পড়ি, আমরা
সবকিছুই করি, কিন্তু প্রশ্নটা খেয়াল করে পড়ি না জন্য কিন্তু আমরা এই ভুলগুলা করি। তেইলে প্রত্যেকটা এমসিকিউর প্রশ্ন, প্রত্যেকটা সিকিউর প্রশ্ন তোমরা আমাকে কথা দাও, তোমরা সুন্দর করে পড়বা, বুঝে পড়বা, বুঝে পড়ে অ্যান্সার গুলা দিবা। দেখো শ্রেয়সী কিন্তু কারেক্ট করছে পরবর্তীতে। আহ সো- আহ, কে পরবর্তীতে আরো অনেকেই, স্বপ্ন, তুমু, ওরা কারেক্ট করছে। ওকে, তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা দেখতে পারি খ নাম্বারটা হবে। এর পরেরটা একটু আমরা দেখি। এখন আমরা জোয়ার ভাটার সময় আর ব্যবধান নিয়ে জানবো, কেমন? দেখো জোয়ার ভাটার সময় আর ব্যবধান নিয়ে জানবো। দেখো জোয়ার ভাটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি, আচ্ছা প্রশ্ন পড়তে ভুল করছো, প্রশ্ন পড়তে ভুল করা যাবে না, এই জন্য কিন্তু এমসিকিউ গুলো দেওয়া, তোমাদের সাবধান করতে। এক, দেখো সূর্য তো সূর্যের জায়গায়, এই পৃথিবী কিন্তু সূর্যের চারদিকে ঘুরছে, তাই না? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। আবার পৃথিবী কিন্তু নিজ অক্ষেও চারদিকে ঘুরছে, নিজ অক্ষেও চারদিকে ঘুরছে। আবার চাঁদও নিজ অক্ষে চারদিকে ঘুরছে, একই সাথে পৃথিবীর চারদিকে ঘুরছে, খালি ঘোরাঘুরি। সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, পৃথিবী আবার নিজ অক্ষেও ঘোরে। পৃথিবীর চারদিকে চাঁদ ঘোরে, চাঁদ আবার নিজ অক্ষেও ঘোরে, তাই না? এটাই হচ্ছে মেইন কথা। তো যেটা বলতে চাচ্ছিলাম, দেখো অনেকটা এইরকম করি যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে, আবার পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরতেছে, আবার সূর্য নিজ পৃথিবী নিজ অক্ষেও ঘুরতেছে, চাঁদও আবার নিজ অক্ষেও ঘুরতেছে। তো এখন দেখো জোয়ার ভাটার সময়ের ব্যবধানটা। ধরো পৃথিবী নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে, হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে। চাঁদ আপন কক্ষপথে অবস্থান করে, চাঁদও পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে। চাঁদ নিজ কক্ষপথে চাঁদ নিজ কক্ষপথে 29 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে বলে এর কক্ষে কে 29 ভাগের এক ভাগ অগ্রসর করে, একদিনে তার কক্ষের 29 ভাগের এক ভাগ অগ্রসর করে। অর্থাৎ পুরো পৃথিবী, চাঁদে যদি মানুষ বাস করতো আর তারা যদি পৃথিবীর হিসেবে আহ বছর কল্পনা করত, তাহলে এরকম পুরো কক্ষপথটাকে আমরা 29টা ভাগ করতে পারতাম, 29টা ভাগ করতে পারতাম, এই পুরো কক্ষপথকে 29টা ভাগ করতে পারতাম। তো একদিনে চাঁদ এই 29 ভাগের এক ভাগ অতিক্রম করে, তাই না? আর 29 দিনে 29 ভাগে অতিক্রম করে, 29 দিনে একবার পৃথিবীকে পুরোপুরি প্রদক্ষিণ করে। তো পৃথিবীর আবর্তনের সময় 24 ঘন্টা, আর চাঁদ আপন কক্ষপথে প্রায় 13 ডিগ্রি পথ অগ্রসর হয়। অর্থাৎ পৃথিবী নিজ অক্ষে নিজ অক্ষে 24 ঘন্টায় যতখানি ঘোরে, চাঁদ সেই সময় পৃথিবীর চারদিকে 13 ডিগ্রি পথ বেশি অতিক্রম করে। ধরো উম পৃথিবীর এই অংশে কে আছে? রানা আছে, দীপু রানা। আর এই অংশে আছে মুশফিকা। তো চাঁদ করছে কি, পৃথিবী তো চারদিকে ঘুরতেছে, চাঁদও পৃথিবীর চারদিকে ঘুরতেছে। তো পৃথিবী একবার দিনে চার মানে নিজের কক্ষে একবার চারদিকে ঘোরার সময়, মানে 24 ঘন্টায় নিজ অক্ষের উপর একবার ঘোরার সময় চাঁদ করে কি, যেহেতু ছোট এরিয়া নিয়ে ঘোরে, চাঁদ 13 ডিগ্রি বেশি অগ্রসর হয়ে যায়। চাঁদ যদি এই রানার এখান থেকে যাত্রা শুরু করে, পৃথিবী ঘুরতে ঘুরতে চাঁদ 13 ডিগ্রি অতিক্রম করে এই মুশফিকার জায়গায় চলে আসে। তার মানে সম্পূর্ণ একবার ঘুরে আসার পর ভূপৃষ্ঠের কোনো মধ্যরেখা পুনরায় চাঁদের ঠিক নিচে আসতে,
অর্থাৎ রানা যদি আবার এই চাঁদের এই জায়গাটায় আসতে চায়, তাহলে রানার 13 ডিগ্রি পথ এক্সট্রা ঘোরা লাগবে। এই ব্যাপারটা কি ক্লিয়ার? একটু আমাকে বলো, আমি একটু আরেকবার বলি। হুম। এটা হাতে কলমে বুঝাইলে খুব ভালো হতো। ধরো পৃথিবী নিজ অক্ষে চারদিকে ঘুরতেছে। ধরো এদিকে রানা, এদিকে মুশফিকা। তো পৃথিবীর এই ঘোরার সময় চাঁদও তো পৃথিবীর চারদিকে ঘোরে না? চাঁদও পৃথিবীর চারদিকে ঘোরে। চাঁদ করে কি, 13 ডিগ্রি পথ বেশি ঘুরে ফেলে। যেখানে চাঁদ একবার প্রদক্ষিণ করার সময় রানার এখানে থাকার কথা ছিল, চাঁদ না থেকে মুশফিকার এখানে চলে যায়, চাঁদের অবস্থানটা মুশফিকার এখানে চলে যায়। তো রানা রানাকে আবার চাঁদ যখন দেখতে পাবে, রানা তখন এক্সট্রা 13 ডিগ্রি পথ অতিক্রম করা লাগবে। ওকে। এই 13 ডিগ্রি মানে কি আমরা জানি, 1 ডিগ্রি সমান 4 মিনিট। আর 13 ডিগ্রি মানে 4 তেরো 52 মিনিট সময় বেশি লাগে। অর্থাৎ চাঁদ যেহেতু আগায় যায়, তো ওই যে স্থান থেকে যাত্রা শুরু করতেছিল, সেই স্থানটা চাঁদের এখানে আসতে চাঁদের আবার ওই স্থানের 52 মিনিট টাইম বেশি লাগে। ওকে। আই হোপ এটা বুঝতে পারছো। অর্থাৎ এই অংশ থেকে চাঁদ যখন যাত্রা শুরু করে, আবার তো পুরাটা ঘুরে চাঁদের তো এই স্থানেরই আসার কথা ছিল, পৃথিবীর এই স্থানটাই দেখার কথা ছিল। কিন্তু পৃথিবীও যেহেতু নিজ কক্ষপথে ঘুরতেছে, পৃথিবীর ওই স্থানটাও আগায় যায়। আর চাঁদও আগায় গিয়ে চাঁদ দেখা যায় এই স্থানে চলে যায়। আর এই স্থানটায় চাঁদ দেখা যায় ফোকাস করতে পারে। তো এই স্থানটা আবার চাঁদের নিচে আসতে 13 ডিগ্রি সময় বেশি অতিক্রম করা লাগে। সুতরাং আজকে যে স্থানে, ধরো আজ চাঁদ যদি কালকে এ স্থানে মুখ্য জোয়ার করে যায়, কালকে এ স্থানে মুখ্য জোয়ার হইতে আরো 52 মিনিট টাইম বেশি লাগবে। কালকে যদি চাঁদ এখানে মুখ্য জোয়ার করে যায়, আজকে এ স্থানে মুখ্য জোয়ার হইতে 52 মিনিট টাইম বেশি লাগবে। তাহলে এই মুখ্য জোয়ার থেকে 52 মিনিট টাইম বেশি লাগবে। কিন্তু ভাগগুলো একটু লক্ষ্য করো, এই ভাগগুলো একটু লক্ষ্য করে ইম্পর্টেন্ট। একটা হলো প্রথমে মুখ্য জোয়ার হয়, তারপর গৌণ জোয়ার হয়, তাই না? না, মুখ্য জোয়ার হয়, দাদা, মুখ্য জোয়ার হয়, তারপরে ভাটা হয়, তারপরে গৌণ জোয়ার হয়, তারপরে ভাটা হয়, তারপর আবার মুখ্য জোয়ার হয়। হ্যাঁ। তো একটা স্থানে যখন জোয়ার হয়, সেটা মুখ্য হোক বা গৌণ হোক, এই জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর সে স্থানে আবার ভাটা হয়। আবার মুখ্য জোয়ারের পর গৌণ জোয়ার হইতে সময় লাগে 6 ঘন্টা 13 মিনিট, মানে ভাটা থেকে জোয়ার হইতে সময় লাগে 6 ঘন্টা 13 মিনিট। তো মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ার হইতে সময় লাগে 12 ঘন্টা 26 মিনিট। আবার তো এটার সাথে মনে করো আবার যোগ হয় 6 ঘন্টা 13 মিনিট, যেহেতু গৌণ জোয়ার হয়েছে। আবার এখানে ভাটা হবে একটু পর, আবার এই ভাটার পর আবার মুখ্য জোয়ার হবে, আবার 6 ঘন্টা 13 মিনিট পর হবে। এই চারটা 6 ঘন্টা 13 মিনিট নিয়ে 24 ঘন্টা 52 মিনিট পর এক স্থানে মুখ্য জোয়ারের এক মানে মুখ্য জোয়ার পর, মুখ্য জোয়ার হওয়ার পর আবার 24 ঘন্টা 52 মিনিট পর সেই স্থানে আমরা মুখ্য জোয়ার দেখতে পারি। এই বানটা বোঝানোর দরকার নাই, এটা পড়ে নিতে পারবা। আমি একটু এই বিষয়টা আবার ক্লিয়ার করি। যে ধরো এই স্থানটায় জোয়ার হবে, জোয়ার, কোন একটা স্থানে জোয়ার হয়, তারপরে ভাটা হয়, আবার জোয়ার হয়, আবার ভাটা হয়। ধরো এটা মুখ্য জোয়ার, এই ভাটার পর আবার ধরো জোয়ার হয়, এটা গৌণ জোয়ার, এটাও মুখ্য জোয়ার। তাহলে মুখ্য জোয়ার হওয়ার 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা হলো। আবার
এই জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা হলে ভাটার আবার 6 ঘন্টা 13 মিনিট পর জোয়ার হয়। আবার জোয়ার হইলো আবারও 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা হবে। ভাটা হইলো আবার জোয়ার হইতে লাগবে 6 ঘন্টা 13 মিনিট পর। এখন মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ার হইতে সময় লাগলো তাহলে 12 ঘন্টা 26 মিনিট যোগ করো। জোয়ার থেকে ভাটা হইতে তো 6 ঘন্টা 13 মিনিট, আর মুখ্য জোয়ার হইতে মুখ্য জোয়ারের পর আবার একটা মুখ্য জোয়ার হইতে সময় রাখলো 24 আওয়ার্স 52 মিনিট। তো আই হোপ এই বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের পড়াশোনা। তোমরা একটু এই অ্যান্সারটা আমাকে একটু বলো, এটা কি হবে? এই অ্যান্সারটা একটু আমাকে বলো। এই অ্যান্সারটা একটু আমাকে বলো, এটা কি হবে? সমুদ্রবিদ্যা বিভাগের একদল ছাত্র মাঠকর্মে গিয়ে জানতে পারলো কক্সবাজারে আজ 1টার দিকে মুখ্য জোয়ার হয়েছে। তাদের শিক্ষক এও বললেন যে জোয়ার ভাটা একটি নির্দিষ্ট সময় পর পর হয়। উদ্দীপক অনুসারে কক্সবাজারে পরের মুখ্য জোয়ারটি ঠিক কতক্ষণ পর হবে? পৃথিবী থেকে চাঁদের দূরত্বটাই এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সোহেল, সরি আমি সেজন্য। বলো এটা কতক্ষণ পর পর হবে, বা ঠিক কয়টার দিকে হবে? ওকে, স্বপ্ন, শ্রেয়সী প্রত্যেকে বলছে ডি। প্রত্যেকে বলছে ডি। হুম, তাহলে সঠিক উত্তরটা আমরা দেখতে পাচ্ছি পরের দিন ঠিক 1:52 মিনিটে এই মুখ্য জোয়ারটা অনুষ্ঠিত হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের আজকের পড়াশোনা। ওকে, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো? একটু কমেন্টে জানাও। তোমরা কি দেখতে পাচ্ছো কিনা আমাকে, নাকি লাইভটা কেটে দিছি? একটু আমাকে জানাও, হ্যাঁ। ওকে, না দেখতে পাচ্ছ আই হোপ, তাই না? ওকে, আই হোপ দেখতে পাচ্ছ। ওকে, জি ভাইয়া। তো শোনো, এখন একটু আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। আহ যে বলো, তোমাদের পুরা ক্লাসটা কেমন লাগছে এতক্ষণ? পুরা পুরা ক্লাসটা এই কয়দিন কেমন লাগছে? এই কয়দিন তোমরা পুরা ক্লাসটা করলা, কেমন লাগছে? ওকে, তো আমরা তো আমাদের ক্লাসটা মোটামুটি শেষ করে ফেলছি। তো এই কয়দিন মিলে তো আমরা প্রত্যেকে অনেকগুলা ক্লাস করছি। এই কয়দিন মিলে আমাদের অনেকগুলা জিনিস আমরা ক্লিয়ার করছি। তো আই হোপ সবার কাছে সবকিছু ক্লিয়ার হয়েছে, রাইট?
সবার কাছে সবকিছু ক্লিয়ার হয়েছে। আমি কাল একটা ভিডিও করব। ভিডিও করে ভিডিও করে আমরা করব কি, আহ বুশরা আপুকে কালকে মেনশন করে দিব। এবং তোমরা প্রত্যেকে বুশরা আপুকে রিকোয়েস্ট করবা যে আপু আমাদের সেকেন্ড পেপার ক্লাস চাই, আমাদের সেকেন্ড পেপার ক্লাস চাই। সুন্দর লাগতেছে না? আমাদের সেকেন্ড, তোমরা চাইলে স্ক্রিনশটও তুলে রাখতে পারো, পরবর্তীতে তোমরা কিন্তু আহ পোস্টও করতে পারো পেজে। তো বেসিক একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমরা রিভিশন হয়ে গেছে যাদের রিভাইজ ছিল, এবং আমি কথা দিছি যে সামনে প্রতিদিন তোমাদের একটা করে চ্যাপ্টারের আমি এমসিকিউ দিব। এমসিকিউ গুলো তোমরা প্রত্যেকে সলভ করবা, এবং সেই এমসিকিউ গুলা থেকে কত মার্ক পাইলো তোমরা চাইলে আমি এটা গ্রুপে পোস্টও করব, কে কত মার্ক পাইলো না পাইলো সেটা গ্রুপে পোস্টও করব, কেমন? ওকে, তাইলে আমি এখন একটা কথা বলি, তোমরা আমাকে মিস করবা কিনা? এই যে ওই কয়েকদিন যে ক্লাস যাবে, তোমরা আমাকে মিস করবা কিনা বলো? আমি তো তোমাদের অনেক মিস করব। তোমাদের প্রত্যেকের নাম আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে, এবং প্রত্যেককে আমি অনেক মিস করব। তো তোমাদের যখন এইচএসসি পরীক্ষা হবে, তোমরা কিন্তু সবার আগে আমাকে জানাবা তোমাদের পরীক্ষা কেমন হলো, আমাকে মেসেজ দিবা। পিডিএফটা বোধহয় দিতে পারবো না, আসলে আমার অনেকগুলা কাজ জমে গেছে, তার মাঝেও আমি তোমাদের প্রমিস করছি যে আমি তোমাদের এমসিকিউ, প্রতিদিন এমসিকিউ পরীক্ষা নিব। তো আই হোপ সে পরীক্ষাটা নিতে গেলে একটু তো আমার কাজ বাড়তি করাই লাগবে, এমসিকিউ গুলা শেষ করা লাগবে। তো বলো, তোমরা আমাকে মিস করবা কিনা? তোমরা কি আমাকে মিস করবা? তোমরা আমাকে মিস করবা? অবশ্যই করবো ভাইয়া। জিওগ্রাফিতে লাস্ট রুল, প্রত্যেকটা সৃজনশীলে চিত্র আঁকতে হবে, লাস্ট রুল। দুইটা কথা মনে রাখবা, জিওগ্রাফিতে সৃজনশীলে চিত্র না আঁকলে ভালো মার্ক পাবা না। এটা হচ্ছে প্রথম কথাটা। সেকেন্ডলি, বুলেট পয়েন্ট করে করে লিখবা, অন্যান্য ধরো ম্যাপ আঁকার চেষ্টা করবা, তাইলে মনে করো ভালো করে লিখবা। রুটিন আচ্ছা একটা দিয়ে দিব না, প্রতিদিন মনে করো, রুটিন লাগবে না, যেদিন থেকে শুরু করব বলে দিব। ধরো আজকে যে চ্যাপ্টার হবে তার পরের দিন অন্য আরেকটা চ্যাপ্টার হবে, ওকে? এবং চিত্র আঁকার সময়, পরীক্ষায় চিত্র আঁকার সময় নিশ্চয় আমার কথা মনে পড়বে যে ভাইয়া চিত্র আঁকতে বলছিল পরীক্ষায় নাকি। চিত্র আঁকার সময় মনে পড়বে ভাইয়া চিত্র আঁকতে বলছিল, যে ভাইয়া এটা শিখাইছিল ওইটা শিখাইছিল। ওকে, এক্সাম এই গ্রুপেই হবে, আমি গুগল ফর্ম দিয়ে দিব, গুগল লিংকে ক্লিক করলে তোমরা এক্সাম দিতে পারবা। এবং এই যে এই কয়দিন যে সবাই মিলে পরিচিত হইছো, একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে নিজেরা সলভ করে নিবা। আর অবশ্যই আহ আমার ওই যে একটা ভিডিও আছে যেখানে আমি একটা প্ল্যান করে দিছি, একটা প্লে লিস্ট করে দিছি, সে প্লে লিস্টটা ফলো করবা। তাইলে মনে করো ওই প্লে লিস্টে থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তা আমি তো তোমাদের অনেক মিস করব। আর কালকে একটা ভিডিও দিয়ে দিব, কালকে ভিডিওটাতে সবাই বুশরা আপুকে ধরবা যে আপু আমাদের সেকেন্ড পেপার ক্লাস নেন, ভাই আমাদের ফার্স্ট পেপারটা ক্লিয়ার করে দিয়ে গেছে, আপনি সেকেন্ড পেপার ক্লাসটা নেন, হ্যাঁ? তো আজকে তাহলে এ পর্যন্তই থাক। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থেকো। তোমাদের আহ জন্য শুভকামনা, ভালো মতো পরীক্ষা দিবা তোমরা, এবং সে পরীক্ষায় তোমরা A+ নিয়ে আসবা ইনশাল্লাহ, তাই না? তো আজকে এ পর্যন্তই থাকুক, আবার ভবিষ্যতে তোমাদের সাথে দেখা হবে। নেভার স্টপ লার্নিং, ওকে?